স্যার আমরা লাইভে আছি। আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ এডুকেশন এইডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর ফারহান অনিক, এমডি ফেস বি রেসিডেন্ট কার্ডিওলজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আর আমি 36তম বিশেষ স্বাস্থ্য ক্যাডার একজন সদস্য হিসেবে কর্মরত রয়েছি বাংলাদেশ সিভিল সার্ভিসে। তো আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সম্ভাব্য স্পেশাল বিসিএস এর একটি প্রস্তাবনা আমরা দেখতে পেয়েছি। বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে হয়তো খুব দ্রুত আরেকটি স্পেশাল বিসিএস চিকিৎসকদের জন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনারা যারা সামনে 46তম বিসিএস এ অংশ নিতে আগ্রহী, তাদের জন্য আমরা আমাদের আজকের লাইভ সেশনটি বিসিএস প্রিপারেশন গাইডলাইন্স এক্সক্লুসিভ এডুকেশন এইডের পক্ষ থেকে প্রেজেন্ট করতে যাচ্ছি। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটু কষ্ট করে আপনাদের মেডিকেল কলেজের নাম এবং সেশনটি আমাদের একটু জানিয়ে দিবেন। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের লাইভটি শুরু করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কষ্ট করে আপনাদের মেডিকেল কলেজের নাম এবং সেশন আমাদের একটু জানিয়ে দিবেন। আপনাদের মেডিকেল কলেজের নাম এবং সেশন একটু কষ্ট করে জানিয়ে দিবেন। আমরা আজকে আলোচনা করব মূলত বিসিএস প্রিপারেশনটা আমরা কেন নিব এবং কিভাবে নিব, এই দুইটা স্পেকট্রাম থেকে আজকের লাইভটা আমরা কন্ডাক্ট করার চেষ্টা করব। রোকসানা ইবনাথ এসজেডএমসি 14-15 সেশন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো কমেন্ট আশা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে মেডিকেল কলেজের নাম এবং সেশন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। ডক্টর কামরুন নাহার, সিএমইসি 2012-13 সেশন, অনেক অনেক ধন্যবাদ। যারা যুক্ত হচ্ছেন সবাইকে অনেক ধন্যবাদ। কারণ আজকে আমরা চেষ্টা করবো একটা ফ্রুটফুল লাইভ সেশন নিতে। আর আজকের সেশন থেকে আপনারা যাতে বিসিএস প্রিপারেশন সম্পর্কে কিভাবে শুরু করবেন, কেন নিবেন বা কতটুকু পড়া দরকার, এই প্রশ্নগুলো আপনাদের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। সেই সাথে আপনারা চাইলে যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারেন। আমি কমেন্টে সেটা অ্যান্সার দিব, তবে কোশ্চেন এবং অ্যান্সারের জন্য আমি আলাদা সেশন রাখবো। আতিয়া ফারজানা, পিএমসি 16-17 সেশন। মামুন তাসিন, ডিএনএমসি 13-14 সেশন। তাসনিয়া ঝুমু, মোজাইয়ানা লুবনা, আরসিএমসিএইচ 11-12 সেশন। সারওয়ার হোসেন ওভি, ইউএসবিএমসি 15-16 সেশন, অনেক ধন্যবাদ। নবনীতা মন্ডল, ফাবলিহা ফাইরোজ চৌধুরী, বিসিএস কি এইবার স্পেশাল হবে? আচ্ছা, সব প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, আমাদের জানার মধ্যে যতটুকু আছে আমরা দেওয়ার চেষ্টা করব। ডক্টর মাহাদি হাসান বাপ্পি, অপূর্ব সরকার, এসবিএমসি, অনেক অনেক ধন্যবাদ। যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব আমাদের সেশনটি আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন আমাদের সেশনে, এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। তবে এখনই না, আমি কোশ্চেন অ্যান্সারের জন্য একটা সেশন দিব এবং আমি সরাসরি তখন আপনাদের কোশ্চেন করব এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনার কিছু প্রাথমিক আলোচনা তারপরে। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। একটু কষ্ট করে মেডিকেল কলেজের নাম এবং সেশন জানিয়ে দিলে খুবই ভালো হয়। ডক্টর হিমিকা হিমি, মুশফিকুর রহমান, মোহাম্মদ মুকুল, মিসকাতুল জান্নাত নওরিন, অনেক ধন্যবাদ আপনাকে। ঈশিতা সরকার, ফারজানা নাসরিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভে 200+
চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থী যারা আছেন যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাদের এনথুজিয়াজম আমাদেরকে উৎসাহিত করে এরকম লাইভ সেশন নেওয়ার জন্য। প্লিজ কষ্ট করে একটু মেডিকেল কলেজের নাম এবং সেশন একটু কষ্ট করে, হয়তো একটু সময় লাগবে আপনার কয়েক সেকেন্ড, একটু মেডিকেল কলেজের নাম এবং সেশন সংক্ষেপে জানিয়ে দিলে খুব ভালো হয়। এমএইচ রুবেল, খুশনুর ফাতেমা, রাকিব আজাদ, মুস্তাকিমুল আবরার চৌধুরী, সাদিয়া বিনতে শফিক, দীপ্ত পাল, হৃদয় মামুন, নিশা আফরোজ, হালিমা খাতুন কানন, মুন্না কামরুন্নাহার কণা, এনা মেডিকেল কলেজ। বেশ উৎসাহী এবং এনথুসিয়াস্টিক চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা অংশ নিচ্ছে আমাদের সাথে। নূরে জান্নাত, নিশাত, তাসনিম জান্নাত আজাদ, অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন এবং একটু কমেন্ট করেছেন কষ্ট করে। স্পেশালি তাদের জন্য আমি মন থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত ওয়ালেও এটা শেয়ার করতে পারেন আমাদের আজকে এই লাইভটি, যাতে অন্যদের উপকার হয়। দীপ্ত পাল, রত্না মালাকার, নিশাত, তাসনিম জান্নাত আজাদ, অনেকেই কমেন্ট করছেন, আবার অনেকে এখনো কমেন্ট করেননি। একটু কষ্ট করে আপনাদের মেডিকেল কলেজের নাম এবং সেশন আমাদের একটু জানিয়ে দিবেন, এটা আমার মনে হয় যে খুব বেশি সময় লাগবে না। আমরা শুরু করতে যাচ্ছি, আমরা একটু ওয়েট করব বাকিদের যুক্ত হওয়ার জন্য, কারণ আজকে আমার মনে হয় আরো অনেকেই যুক্ত হবেন যারা আসলে আগ্রহী বিসিএস এর প্রিপারেশন সম্পর্কে জানতে, এবং যারা আগ্রহী আমাদের বিভিন্ন ব্যাচ সম্পর্কে জানতে, এবং স্পেশাল বিসিএস হবে কিনা, এবং স্পেশাল বিসিএস এর সিলেবাস কেমন, প্রিপারেশনের প্রসিডিউর কেমন, এছাড়া 46তম বিসিএস এরই বা সিলেবাস কেমন, প্রিপারেশনটা কিভাবে আমরা নিতে পারি, ওভারঅল আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। তানজিলা খাতুন, রক্তিম গুহ, ধ্রুব রহমান রিশাদ, মোহাম্মদ জিয়াউদ্দিন, সিফাত ইসলাম রাকিবুল, অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার মনে হয় আমরা শুরু করতে পারি। সুলতানা নুরানি, মোহাম্মদ তানজির হোসাইন, বুরহানুর রহমান, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা কমেন্ট করেছেন। আপনারা আপনাদের ব্যস্ত সময়ের মাঝখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ফাইজুন, হিমা, নিশাত, লিফা, সুরাইয়া আমিন। আচ্ছা আচ্ছা, আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে why to choose BCS। আমরা কেন ক্যারিয়ার হিসেবে, বিসিএস তো বলা যায় একটা ক্যারিয়ার, এবং একটা চাকরিও বলা যায়, একটা ক্যারিয়ারও বলা যায়। আমাদের চিকিৎসকদের জন্য দুটোই, অন্যদের জন্য বিসিএস কিন্তু মূলত একটি ক্যারিয়ার। আমাদের জন্য আসলে যেহেতু আমরা মেডিকেল সায়েন্স আমাদের ক্যারিয়ারের অংশ, বিসিএস সেই সাথে আমাদের ক্যারিয়ারের একটি পালক বলতে পারেন। হাসানকে অনুরোধ করব আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু ছড়িয়ে দেওয়ার জন্য লিঙ্কটা, কারণ প্রচুর শিক্ষার্থী এবং চিকিৎসক রয়েছেন যারা আমাদের এই লাইভটি দেখতে চান। শামীম ইমতিয়াজ, ডক্টর ইয়াসিন আরাফাত, সাইফুল ইসলাম সুমন, যারা নতুন যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করব কষ্ট করে আপনারা মেডিকেল কলেজের নাম এবং সেশন একটু কষ্ট করে জানিয়ে দিবেন, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিবেন, এটা আমাদের একটু ডেটা রাখতে সুবিধা হয়। হাসনা আক্তার মিমি, শামীম ইমতিয়াজ কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার মনে হয় যে আমরা মূল আলোচনায় ফিরে যাই, এবং সবাইকে একটু অনুরোধ করব প্লিজ মেডিকেল কলেজের নাম এবং সেশন আমাদের কমেন্টে একটু জানাবেন। তো প্রথম কথা হচ্ছে আমি কেন বিসিএস চুজ করব, কেন আমি বিসিএস দিব। প্রথম কথা হচ্ছে দেখেন, আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি দেশে থাকবেন, স্টেট হোম, হোম মানে হচ্ছে দেশ,
আমি বুঝাচ্ছি। এবং আপনি যদি একজন মিডল ক্লাস ফ্যামিলির চিকিৎসক হয়ে থাকেন, তাহলে অবশ্যই বিসিএসটা আপনার জন্য একটা গোল্ডেন অপশন। এবং আমি বলবো যে যদি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেয়া লাগে এবং আপনি একটা স্টেবল জব চান, তাহলে অবশ্যই বিসিএস এর কোনো বিকল্প নেই। কারণ আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি, আমরা সবসময় চিন্তা করি যে আমরা একটা স্টেবল জব করব, আমরা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দিব, সেই সাথে আমরা আমাদের পরিবার পরিজন এবং সমাজকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব, তাই না? তো সব দিক দিয়েই আপনি চিন্তা করবেন, আপনি বিসিএসটাকে প্রেফার করতে পারেন। আচ্ছা, দেখেন, স্টেবল অ্যান্ড সিকিউর জব, আসলে এইটার বাইরে আর কোনো কথাই নেই। আমরা জানি এখন প্রাইভেট সেক্টরেও জবের অবস্থা কিন্তু খারাপ। হ্যাঁ, আমি দুঃখিত, যদি কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। যারা যুক্ত হয়েছেন কষ্ট করে একটু মেডিকেল কলেজের নাম সেশন জানিয়ে দিলে খুব ভালো হয়। এটা মনে হচ্ছে একটু স্লো হয়ে গেছে। আশা করি আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা। তো যারা নতুন যুক্ত হয়েছেন সবাইকে অভিবাদন জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে কেন একজন ডাক্তার বিসিএস কে বেছে নিবে। কারণ ডাক্তাররা কিন্তু বিসিএস ছাড়াও ক্যারিয়ার করতে পারেন প্রাইভেট সেক্টরে। আপনি চেম্বার করে জীবিকা নির্বাহ করতে পারেন। আপনি মেডিকেল কলেজগুলোতে আপনি লেকচার হিসেবে কাজ করতে পারেন। মেডিকেল কলেজগুলোতে আপনি মেডিকেল অফিসার হিসেবে কাজ করতে পারেন। এবং আপনি যদি কনসালটেন্ট হতে পারেন, মানে পোস্ট গ্রাজুয়েশন করতে পারেন, সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কনসালটেন্ট হিসেবে আপনি কাজ করতে পারেন। কিন্তু তারপরও আমি বলবো একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে বা মেয়ে হিসেবে বিসিএসটা অবশ্যই অবশ্যই আপনার জন্য একটা গোল্ডেন অপশন, এবং এটা অবশ্যই অবশ্যই আপনার মাথায় রাখা উচিত। এখন স্টেবল এবং সিকিউর জব, দেখেন প্রাইভেট সেক্টরে, যেমন যখন কোভিড ছিল তখন অনেকগুলো হাসপাতাল কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল কোভিডের কারণে, প্রাইভেট অনেক হাসপাতাল, এবং সেখানে পেশেন্ট তুলনামূলকভাবে কম ছিল। এছাড়াও বিভিন্ন সময় যখন ক্রাইসিস মোমেন্ট আসে, প্রাইভেট হাসপাতালগুলোতে পেশেন্ট কম থাকতে পারে, এবং সব সময় আসলে ওই জবটা সিকিউর না, প্রাইভেট জবটা বাংলাদেশের পার্সপেক্টিভে সবসময় সিকিউর না। সেই ক্ষেত্রে বিসিএস একটা স্টেবল এবং সিকিউর জব, বেটার স্যালারি স্কেল। আপনি যখন বিসিএস এ জয়েন করছেন তখন আপনি কিন্তু মেডিকেল অফিসার হিসেবে জয়েন করবেন। হ্যাঁ, মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, সরি, মেডিকেল অফিসার হিসেবে আপনি জয়েন করবেন। মেডিকেল অফিসার হিসেবে আপনি যখন জয়েন করছেন তখন কিন্তু আপনার স্যালারি স্কেলটা প্রাইভেট হাসপাতালের মেডিকেল অফিসারদের থেকে সাধারণত বেশি হয়। হ্যাঁ, আমাদের স্যালারি স্কেল হচ্ছে নবম গ্রেডে আমরা জয়েন করি, ডাক্তাররা সবাই নবম গ্রেডে জয়েন করে 22,000 টাকা। হ্যাঁ, 22,000 টাকা স্যালারি স্কেল, যেটা আপনার সবকিছু মিলে বাড়ি ভাড়া সহ মিলে মোটামুটি 34-35 এর মতো হয়। হ্যাঁ, এবং প্রতি বছর কিন্তু ইনক্রিমেন্ট হবে, 5% ইনক্রিমেন্ট হবে। সো 4-5 বছর পরে, আপনার 5 বছর পরে আপনার স্যালারি 50K প্লাস বা 50K অ্যারাউন্ড হবে 5 বছর পরে, প্রতি বছর বাড়বে। এছাড়া আপনি তো প্রায় স্পেশালি উপজেলা লেভেলে, হ্যাঁ, তাহলে মেডিকেল অফিসার হিসেবে আমরা জয়েন করি, এবং সমসাময়িক যারা প্রাইভেট জব হোল্ডার আছেন তাদের থেকে কিন্তু আমরা বেটার স্যালারি পাই, মানে যারা বিসিএস ক্যাডার। হ্যাঁ, আচ্ছা, কম্পারেটিভলি রিল্যাক্স জব, আপনি একটা প্রাইভেট হাসপাতালে যাবেন, ধরেন সকাল 8টা থেকে 8 AM থেকে 8 PM আপনার ডিউটি থাকবে। হুম, এবং ওই ডিউটিটা কিন্তু তুলনামূলকভাবে হেক্টিক ডিউটি হয়, তুলনামূলকভাবে। আমি বলছি না যে প্রাইভেট হাসপাতালে তুলনায় সরকারি হাসপাতালে একদমই রিল্যাক্স, সেরকম না, কিন্তু আপনার ডিউটি থাকবে 8টা থেকে 2:30 পর্যন্ত ডিউটি, আপনি এর বাইরে ফ্রি, এবং আপনাকে খুব বেশি জবাবদিহিতা করতে হবে না, যেটা কিনা প্রাইভেট হাসপাতালে আমরা দেখে থাকি। আপনারা আমার সাথে একটু যুক্ত থাকবেন, 1টা মিনিট, আমার একটু পেন টেপে একটু সমস্যা হয়েছে, আমি এটা একটু চেঞ্জ করছি। আপনারা 1 মিনিট থেকে 2 মিনিট আমার সাথে থাকেন। আমার সাথেই থাকবেন, আমি নতুন পেন টেপ যুক্ত করছি, আশা করছি সেটা আরো ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারবো।
তো যেটা বলছিলাম, আমি দুঃখিত সময় নেওয়ার জন্য। তো তাহলে বিসিএস এর জবটা তুলনামূলকভাবে রিল্যাক্স, কম্পারেটিভ রিল্যাক্স জব। এটা আপনি আপনার যে কোনো বিসিএস ক্যাডার বড় ভাই বোনদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। আচ্ছা, ফ্যামিলি ফ্যাক্টর। আমাদের প্যারেন্টসদের একটা বড় চাওয়া থাকে ছেলে বা মেয়ে বিসিএস ক্যাডার হবে, প্যারেন্টসদের। হ্যাঁ, প্যারেন্টস ছাড়া অন্যান্য যারা আছে রিলেটিভস তারাও চান বিসিএস ক্যাডার পরিচয় দিতেই ভালো লাগে। কারণ আমাদের সোশ্যাল ইকোনমিক পার্সপেক্টিভে বিসিএসটা আসলে একটা জব যেরকম, আবার একটা পরিচয় বলা যায়, একটা সোশ্যাল আইডেন্টিটি আমি বলবো। হ্যাঁ, সোশ্যাল আইডেন্টিটি। যেমন আমার প্যারেন্টসরা আসলে আমি পোস্ট গ্রাজুয়েশন করি না করি তাদের বিসিএস ক্যাডার হয়, এটা তাদের প্রধান চাহিদা ছিল। এখন এটাও হয়তো তারা সামাজিকভাবে একটা প্রেশার তাদের মধ্যেও ছিল যে ছেলে ভালো পড়াশোনা করেছে, সো বিসিএস ক্যাডার হবে। সোশ্যাল ফ্যাক্টর, আমি আগেই বলেছি, সোশ্যাল ইকোনমিক পার্সপেক্টিভে আমাদের তৃতীয় বিশ্বের একটা দেশে একটা গভর্নমেন্ট জব, স্পেশালি বিসিএস জবকে অন্যভাবে দেখা হয়। সামাজিক মর্যাদা বলেন, সামাজিক একসেপ্টেন্স বলেন, আসলে এগুলা মানে অনেকে এগুলার বিরোধিতা করে, কিন্তু এটা আসলে বাস্তব, এটা আসলে কি বলবো, নেকেড ট্রুথ। হ্যাঁ, আচ্ছা, ডেপুটেশন ফ্যাসিলিটি এইটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং কি বলবো, খুব সুবিধাজনক একটা ফ্যাসিলিটি। আপনি যদি বিসিএস ক্যাডার হন, আপনি বিসিএস ক্যাডার হলে আপনি বিসিএস থেকে ডেপুটেশন পাবেন বিএসএমএমইউ তে। আপনি রেসিডেন্সি কোর্সে যদি চান্স পান তাহলে বিএসএমইউ তে সরাসরি ডেপুটেশন পাবেন। এখন পর্যন্ত এই নিয়মটা আছে এবং ভবিষ্যতে বহাল থাকবে। আপনি ডেপুটেশন পাবেন, আর ডেপুটেশন যদি আপনি পান তাহলে আপনি খুব ইজিলি পেরিফেরি থেকে চলে আসতে পারছেন। হ্যাঁ, যেটা অন্যান্য জবে কিন্তু আপনাকে এরকম ছুটি দিবে না পোস্ট গ্রাজুয়েশন করার জন্য, তাই না? আপনি যদি আপনাকে ওই জব ছেড়ে রেসিডেন্সি কোর্সে ঢুকতে হবে, কিন্তু এখানে আপনি জবও করছেন, জবের বেতনটা পাচ্ছেন, পাশাপাশি আপনি একটা ডিগ্রি অর্জন করছেন। সো এটা ডেপুটেশন ফেসিলিটি, এটা অনেক বড় একটা ফ্যাসিলিটি। এবং বিসিএস ক্যাডারদের রেসিডেন্সি পরীক্ষায় অংশগ্রহণ করার পেছনে এটা একটা বড় কারণ। হ্যাঁ, আচ্ছা, লিভ ফ্যাসিলিটি, অনেক ধরনের ছুটি আছে। হ্যাঁ, আপনার পেইড লিভ, নন পেইড লিভ, হ্যাঁ, অবৈতনিক ছুটি, শিক্ষা ছুটি, লিএন সহ অনেক ধরনের ছুটি আছে। আপনি বিভিন্নভাবে চাইলে ছুটি আদায় করতে পারবেন, যেটা আপনার একটা প্রাইভেট হাসপাতালে আপনার জন্য আপনার 1 মাসের ছুটি কি আপনাকে দিবে? বেশিরভাগ হাসপাতাল কিন্তু দিতে চাইবে না, কিন্তু আপনি সরকারিভাবে যদি আপনি জব করেন, আপনি কোনো না কোনোভাবে আপনি ছুটি ম্যানেজ করতে পারবেন। সো লিভ ফ্যাসিলিটি, অনেক ধরনের ছুটি আছে, অনেক ধরনের ছুটি আপনি আদায় করতে পারেন। মাতৃত্বকালীন ছুটি, প্যাটার্নিটি লিভ দেন না। হ্যাঁ, তো এটা মানে বা নন পেইড দেয়। হ্যাঁ, অনেক ধরনের। আমরা এক সময় সবাই রিটায়ার্ড হব, একটা সময় সবাই আমাদের এমন একটা টাইম আসবে যখন আমরা বার্ধক্যে পৌঁছাবো, এটা জীবনের রূঢ়তম বাস্তবতা এবং এটাই সত্যি। ওই সময় আপনার যদি একটা পেনশন পান, একটা বড় অ্যামাউন্টের পেনশন পাবেন। আমরা যারা এখন সরকারি জব করছি তারা একটা সময় গিয়ে কোটি টাকার উপরে আমরা পেনশন পাবো মোটামুটি প্রত্যেকে। এছাড়া জিপিএফ, জিপিএফ আছে, গ্র্যাচুইটি আছে, এইসব পাবেন। কিছু হোম লোন আছে, আপনার সব চাকরি স্থায়ী হওয়ার পর আপনি বাসার জন্য লোন নিতে পারবেন, বিয়ের জন্য লোন নিতে পারবেন। এরকম বেশ কিছু ফ্যাসিলিটি সরকারি চাকরিজীবীদেরকে সরকার দিয়ে থাকে। হ্যাঁ, তো এগুলো আসলে সরকারি চাকরির সুবিধা। এটা অনেকে জানে, অনেকে জানে না। আমার মনে হয় পেনশনের কথা সবাই জানে, জিপিএফ এর কথা অনেকে জানে না। আমাদের প্রতি মাসে বেতনের টাকা থেকে একটা টাকা কেটে নেওয়া হয় এবং ওইটার একটা ইন্টারেস্ট আছে, 13% ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি হারে আমরা ইন্টারেস্ট পাই। এবং দেখা যায় যে চাকরির শেষে ওইখানে মানে বেশ কয়েক লক্ষ টাকা জমা হয়ে যায়, মোটামুটি 50-60 লাখ টাকা অনেকের জিপিএফ ফান্ডে জমা হয়ে যায়। তো ওই শেষ বয়সে আপনার জন্য এটা একটা বড় আশ্রয় হতে পারে জিপিএফ, পেনশন, এগুলো। আচ্ছা, কোটা ইন রেসিডেন্সি এক্সাম। কোটা ইন রেসিডেন্সি এক্সাম, রেসিডেন্সি এক্সামে সরকারি ক্যান্ডিডেটদের জন্য আলাদা কোটা আছে। ধরেন আপনি নিউরো সার্জারিতে সরকারি ক্যান্ডিডেট হিসেবে অংশ নেবেন, তাহলে আপনার জন্য কিন্তু প্রাইভেটদের সাথে আপনার কম্পিটিশন হবে না। আপনার জন্য আলাদা কোটা, আলাদা কোটা আছে এবং তুলনামূলকভাবে সরকারি কোটায় কম মার্কসে চান্স পাওয়া যায়। যদিও সরকারি উপজেলা লেভেলে পড়াশোনা করে চান্স পাওয়াটা বেশ কঠিন, তারপরও আমি বলবো যে এই কোটা সিস্টেমটা বেশ ভালো একটা সিস্টেম। রেসিডেন্সি এক্সামে এই কোটা সিস্টেমটা রয়েছে। এছাড়া আমরা ওভারঅল যদি বলি, ওভারঅল 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 যদি আমি বলি তাহলে টু সার্ভ ইউর কান্ট্রি এন্ড পিপল, কান্ট্রিটা বলে আমরা নেশন বলি, জাতি এবং জনগণকে মানে সার্ভ করার জন্য মানুষের সেবা করব, তাই না? মানুষের সেবা করার আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য সবসময়ই ছিল।
সো আপনি বিসিএস ক্যাডার হলে এটা আপনি খুব লার্জ স্কেলে করতে পারবেন এবং একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আপনি সাধারণ মানুষকে সেবা দিতে পারবেন, তাদের সুখ দুঃখের কথা শুনতে পারবেন এবং তারা কিন্তু আপনার প্রতি খুবই গ্রেটফুল হবে। উপজেলা লেভেলে অনেকে অনেক কথা বলে, তা আমি আমার মনে হয় যে উপজেলা লাইফটা আমার চাকরি জীবনের অন্তত সেরা সময় ছিল। হ্যাঁ, চাকরি জীবনের সেরা সময় ছিল কেন জানেন? কারণ ওই সময়টা অনেক রিল্যাক্স ছিল, পড়াশোনার চাপ কম ছিল, আমি প্র্যাকটিস করেছি, আমি বিকেলবেলা ঘুরতে গিয়েছি, আমি হাওড় এলাকায় আমার পোস্টিং ছিল। এই সময়টাতে মানে যখন হচ্ছে হাওড়ে পানি আসা শুরু করে আমি উপজেলায় ঘুরেছি এবং খুব রেসপেক্ট পেয়েছি মানুষের কাছে। আসলে সত্যি বলতে কি এখনো মানুষ গ্রামে গঞ্জে আপনি যদি একটু ভালো আচরণ করেন মানুষের সাথে আপনাকে অনেক রেসপেক্ট করবে। হ্যাঁ, আমার ফ্রেন্ডরা এসেছিল আমাকে দেখতে, এদের মধ্যে 2-3 জন নন মেডিকেল ফ্রেন্ড ছিল, ওরা অবাক হয়ে গেছে যে রাস্তাঘাটে যখন হাঁটছি, বাজারে হাঁটছি, ঘুরতে গেছি কোথাও, সবাই সালাম দিচ্ছে, স্যার কেমন আছেন। কারণ আমি তখন আসলে যখন উপজেলায় যাই আমাদের সময় ডাক্তারের সংখ্যাও কম ছিল, সো সেই সূত্রে এলাকার মোটামুটি সবাই চিনতো আমাকে। আমি বলতে চাচ্ছি আসলে খুব লার্জ স্কেলে আপনি একটা দেশকে, আমাদের দেশকে এবং আমাদের দেশের জনগণকে আপনি সেবা করতে পারবেন বিসিএস জবের মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা এরপরে চলে আসি আপনি আর ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে। এখানে দুইটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো। একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার পেরিফেরি বা উপজেলা লেভেলে, পেরিফেরি উপজেলা বা ইউনিয়ন লেভেলে আপনাকে 2 বছর কাটাতে হবে, সাধারণত উপজেলা লেভেলে কাটাতে হবে। তবে এখন থাকার যে ফ্যাসিলিটি কম্পারেটিভলি বেটার, এখন থাকার ফ্যাসিলিটি এখন সবগুলো উপজেলায় আগের থেকে অনেক উন্নত হয়েছে, থাকার ফ্যাসিলিটি কম্পারেটিভলি বেটার। আর প্রমোশন ডিফিকাল্টিস, এখনো আমাদের হেলথ ক্যাডারের প্রমোশনের ডিফিকাল্টি রয়েছে, তবে এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে, ইট ভ্যারিজ। হ্যাঁ, ইট ভ্যারিজ। হ্যাঁ, সাবজেক্ট টু সাবজেক্ট, যেমন কিছু কিছু সাবজেক্ট একটু আর্লি প্রমোশন আছে, বেসিক সাবজেক্টে আর্লি প্রমোশন আছে, বেসিক সাবজেক্টে অনেক ভালো প্রমোশন আছে আসলে, কিন্তু অন্যান্য সাবজেক্টে অনেক সাবজেক্টে আসলে একটু প্রমোশনের জটিলতা রয়েছে। আচ্ছা এরপরে চলে আসি। আচ্ছা আমাদের একদম রিসেন্ট আমরা গত মাসের, হ্যাঁ মানে 13 জুলাই এর দিকে একটা প্রজ্ঞাপন, বা প্রজ্ঞাপন ঠিক বলবো না, এটা একটা আসলে প্রস্তাবনা। এই প্রস্তাবনাটা বলছে আগামী খুব দ্রুত 3টা ধাপে 3 বছরে, দেখেন এখানে বলেছে 3 বছরে প্রতি বছর 2,000 করে 6,000 ডাক্তার নিয়োগ বিশেষ বিশেষের মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে অনেকগুলো যুক্তি তারা দেখেছেন এবং প্রত্যেকটা যুক্তি কিন্তু ভ্যালিড। যেমন অনেকগুলা দেশের আমরা আমি যখন আমার হেলথ কমপ্লেক্সে যাই, ওটা 31 শয্যার ছিল, আজমিরিগঞ্জ, অনেকে নাম শুনে থাকতে পারেন, সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়েছে আজমিরিগঞ্জের কাছে। তো ওই সময়ে কিন্তু 31 শয্যা বিশিষ্ট ছিল আমি যখন জয়েন করি, পরবর্তীতে এটা হয়েছে 50 শয্যা বিশিষ্ট। 31 শয্যা বিশিষ্টতে যতজন ডাক্তার লাগে 50 শয্যা বিশিষ্টতে প্রায় তার থেকে ডাবল লাগে। সো এখানে কিন্তু ডাক্তারের একটা ঘাটতি রয়েছে। হ্যাঁ, এটা একটা বড় জিনিস। ঠিক আছে, বিভাগীয় শহরে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে 100 শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রকল্প রয়েছে। এছাড়া আরো বেশ কিছু মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনের চিন্তা ভাবনা রয়েছে এবং এগুলার ক্ষেত্রে কিন্তু আরো আমাদের ডাক্তার লাগবে। এছাড়া এই যে দেখেন, এখানে দেখেন খুব তাদের যুক্তিগুলা কিন্তু খুব লেজিট। দেখেন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার যদি দেখতে না পান আমি জাস্ট বলি। দেখেন, প্রতি বছর সরকারি চিকিৎসকের একটি অংশ পোস্ট গ্রাজুয়েশনে অধ্যয়নরত থাকে। লেখাটা যদি খুব অস্পষ্ট দেখেন, এখানে বলা হচ্ছে যে প্রত্যেক বছর চিকিৎসকদের একটা বড় অংশ পোস্ট গ্রাজুয়েশনে অধ্যয়নরত থাকে। সেক্ষেত্রে প্রান্তিক লেভেলে মানে গ্রামে গঞ্জে চিকিৎসা সেবা, উপজেলা লেভেলে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের আরো ডাক্তার দরকার। 39তম এবং 42তম বিসিএস প্রায় 10,000 ডাক্তার নিয়োগ হয়েছে, কিন্তু সেটা এখনো যথেষ্ট নয়। হ্যাঁ, এছাড়া আমাদের বর্তমান জনসংখ্যা 17 কোটি অনুযায়ী আমাদের প্রতি মানুষের জন্য, প্রতি 10,000 মানুষের জন্য একজন চিকিৎসক প্রয়োজন, মানে সরকারি চিকিৎসক। সেটা এখনো কিন্তু আমাদের ফুলফিল হয়নি। আচ্ছা এখন আচ্ছা এখন আরো অনেক কথা বলা যায়। যেমন আমি যদি বলি যে দেখেন 42তম বিসিএস এর, দেখেন এই যে এখানে আমি একটু লিখে দিচ্ছি 42nd বিসিএস এর, হ্যাঁ তারা কিন্তু এবার রেসিডেন্সিতে অংশ নিবে এবং 42nd বিসিএস এর 2 ইয়ার্স কমপ্লিট হচ্ছে 28 ফেব্রুয়ারি 2023। তার মানে 28 ফেব্রুয়ারি 2000 পর থেকে 42 বিসিএস এর ডাক্তাররা উপজেলা থেকে শহরে আসা শুরু করবে পড়াশোনার জন্য, বিভিন্ন কাজে তারা কিন্তু পেরিফেরি থেকে মাইগ্রেট করবে।
39-এর ডাক্তাররা অলরেডি পেরিফেরি থেকে বিভিন্ন শহরের দিকে মাইগ্রেট করা অলরেডি শুরু করেছেন এবং বেশিরভাগ ডাক্তার অলরেডি মাইগ্রেট করে গেছে। সো 42তম বিসিএস এর ডাক্তারদের যেহেতু 2 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, তাদেরকে তো আর জোর করে গ্রামে ধরে রাখার কোনো ওয়ে নাই, তাই না? সো অবশ্যই স্পেশাল বিসিএস হওয়ার যৌক্তিকতা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কিন্তু কবে হবে এটা পুরোপুরি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না, কিন্তু সরকারের পরিকল্পনা রয়েছে তারা খুব দ্রুত আরো 6,000 চিকিৎসক নিয়োগ করার পক্ষে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা চলে আসি বিসিএস এর, আমার মনে হয় এটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। এখন চলে আসি আমরা একটু সিলেবাস সম্পর্কে জানি বা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানি। একটা রেগুলার বিসিএস বা জেনারেল বিসিএস, যেটাকে আমরা রেগুলার বিসিএস বলি, জেনারেল বিসিএস শুনলে কেমন শোনা যায়? ধরেন 46 বিসিএস, এই এটার পরীক্ষা পদ্ধতি কেমন? এখানে প্রিলিমিনারি হয় 200 নম্বরের, রিটেন হয় 900 নম্বরের এবং ভাইভা হয় 200 নম্বর। ঠিক আছে, এখন মেরিট লিস্টটা কিন্তু একটা রেগুলার বিসিএস, ভালো করে বুঝবেন, এগুলা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। একটা রেগুলার বিসিএস এর মেরিট লিস্ট ডিপেন্ড করে রিটেন এবং ভাইভার উপর। এই যে দেখেন, রিটেনের হচ্ছে 900, ভাইভাতে 200, টোটাল হচ্ছে এই যে 1100 নাম্বার। এই 1100 নাম্বারের উপর কিন্তু মেরিট লিস্ট ডিপেন্ড করে। তাহলে একটা রেগুলার বিসিএস এ রিটেনের গুরুত্ব সবচেয়ে বেশি। বুঝতে পারলাম কিনা? একটা রেগুলার বিসিএস এ কিন্তু রিটেনের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ রিটেনের নাম্বার বেশি 900। কেউ যদি এই রিটেনে অনেক ভালো মার্কস তুলে, তাহলে কিন্তু তার জন্য মানে ভালো ক্যাডার পাওয়া খুব কঠিন কিছু হয় না। আমি 36 বিসিএস এ 604 নাম্বার পেয়েছিলাম, 36, যেখানে 580 পেয়ে অনেকে ফরেন পুলিশ ক্যাডার, এডমিন ক্যাডার পেয়েছে 580 পেয়ে। আমাদের সাথে একজন 583 পেয়ে সে হচ্ছে পুলিশে সপ্তম হয়েছিল। আর ফরেন ক্যাডার যারা, তাদেরও নম্বর এরকম 590, 600 এরাউন্ড ছিল। তো আমি বলতে চাচ্ছি যে দেখেন, আপনার তার মানে হচ্ছে আমাদের বিসিএস এ 36 একটা রেগুলার বিসিএস ছিল, 36 রেগুলার বিসিএস ছিল, এখানে কম্পিটিশন অনেক বেশি ছিল। হ্যাঁ, যে কারণে আমরা যারা হেলথ ক্যাডারের যারা, তারাও কিন্তু ওই জেনারেল ক্যাডারের মতো নাম্বার আমাদের পেতে হয়েছে। আচ্ছা, যাই হোক, তো এটা আসলে তারপরেও আলটিমেটলি যখন আপনি প্রিলি পাস করে যাবেন, তখন রিটেনের প্রিপারেশন কিন্তু বা রিটেনের যে কম্পিটিশনটা, এটা মূলত ডাক্তারদের মধ্যেই হবে, ভাইভাটাও ডাক্তারদের মধ্যে হবে। তো আর ভাইভাটা অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। সো রিটেনটা এখানে খুব গুরুত্বপূর্ণ, একটা রেগুলার বিসিএস এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিটেন। আচ্ছা, এরপরটাতে আমরা চলে আসি স্পেশাল বিসিএস। এখন আমরা চলে আসি স্পেশাল বিসিএস এ। স্পেশাল বিসিএস এ প্রিলিমিনারি হয় 200 নম্বরের, ভাইভা হয় 200 নম্বরের। এখন পর্যন্ত সর্বশেষ আমাদের যে বিসিএস, ডক্টর আব্বু আতিফ আহবাব রাফি বলেছেন, এটা কি একেবারে 6,000 নিবে ভাইয়া? না, একেবারে 6,000 নেওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, আচ্ছা, আপনারা যারা যুক্ত হয়েছে প্লিজ কষ্ট করে মেডিকেল কলেজের নাম এবং সেশন আমাদেরকে জানাবেন। এখন আমরা চলে আসি, দেখেন স্পেশাল বিসিএস এ 400 নাম্বারে হয়েছে 39 এবং 42। 39 এবং 42 এই দুইটা কিন্তু স্পেশাল বিসিএস ছিল, 39 এবং 42, এবং এই দুইটা হচ্ছে 400 নাম্বারে হয়েছে। সো স্পেশাল বিসিএস ক্ষেত্রে প্রিলিমিনারিটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এখানে প্রিলিমিনারি নাম্বার কিন্তু আপনার ভাইবার নাম্বারের সাথে যুক্ত হয়, এবং ভাইভাটা কিন্তু লাখের উপর, আমি আগেও বলেছি ভাইভাটা লাখের উপর। সো স্পেশাল বিসিএস এর গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিলিমিনারি অংশ। প্রিলিমিনারিতে যে যত বেশি নাম্বার পাবে, সে তত মেরিট লিস্টে আগায় থাকবে। কেন আমি মেরিট লিস্টের কথা বলছি? কারণ এই দুইটা বিসিএস উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তার নন ক্যাডার হয়েছিলেন, মানে তারা রিটেন সবকিছু পাস করেও, রিটেন, তারপরে হচ্ছে সরি রিটেন বলছি, প্রিলিমিনারি এবং ভাইভা পাস করার পরে নন ক্যাডার হয়েছেন, তারা কিন্তু চাকরি পান নাই। সো এখানে কম্পিটিশন কিন্তু আছে ভাই, কম্পিটিশন কিন্তু প্রচুর পরিমাণে আছে। যারা নতুন যুক্ত হয়েছেন প্লিজ কষ্ট করে মেডিকেল কলেজের নাম সেশন জানিয়ে দিবেন। আফিয়া সাইরা পিয়া অনেক ধন্যবাদ, ফারহানা মিকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে মেরিট লিস্টটা কিসের উপর ডিপেন্ড করবে? প্রিলিমিনারি এবং ভাইভা মার্কসের উপর। প্রিলিমিনারি এবং ভাইভা মার্কসের উপর আমাদের মেরিট লিস্ট ডিপেন্ড করবে স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, আর নর্মাল বিসিএস এ কিন্তু, রেগুলার বিসিএস এ কিন্তু রিটেন আর ভাইভার উপর। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা চলে আসি, আমরা মার্কস ডিস্ট্রিবিউশন নেব। এটা হচ্ছে নর্মাল বিসিএস বা রেগুলার বিসিএস এর জন্য, যেমন 46 বিসিএস এর জন্য। আচ্ছা, যেমন 46 বিসিএস এর জন্য বা একটা রেগুলার বিসিএস এর জন্য নম্বর হচ্ছে 200। এটা টোটালি সবগুলাই জেনারেল, জেনারেল থেকে আসে 200 নাম্বার টোটাল। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, যদি দেখতে না পান তাহলে আমাকে জানাবেন। আচ্ছা, আমি ইয়ার দৃষ্টি আকর্ষণ করছি, একদম নিচের দিকে মনে হয় দেখা যাচ্ছে না হাসান, নিচের দিকে মনে হয় দেখা যাচ্ছে না, নিচের দিকে দেখার ব্যবস্থা করে দাও। আচ্ছা, সমস্যা নেই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। টোটাল মার্কস হচ্ছে 200,
টোটাল এখানে মার্কস হচ্ছে কত 200। 200-র মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য টোটাল 35। এর মধ্যে বাংলা ভাষা মানে গ্রামার যেটা এটা হচ্ছে 15, সাহিত্য 20। আমি আরো ইজি করে দিচ্ছি। ইংরেজি ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা মানে হচ্ছে ইংরেজি গ্রামার যেটা, এখানে নাম্বার হচ্ছে 20, ইংরেজি গ্রামারে 20। আর অন্যদিকে ইংরেজি সাহিত্য যেটা লিটারেচার যেটা এটাতে হচ্ছে 15। বুঝেন বাংলা আর ইংলিশে কিন্তু উল্টা, বাংলা ভাষা বা বাংলা গ্রামারে হচ্ছে 15, অন্যদিকে বাংলা লিটারেচারে হচ্ছে 20, আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশ গ্রামারে 20 আর ইংলিশ লিটারেচারে হচ্ছে 50। আচ্ছা, তার টোটাল 35। দেখেন ভালো করে বুঝেন, দেখেন বাংলাদেশ বিষয়াবলী 30, এটা হচ্ছে সাধারণ জ্ঞান। আন্তর্জাতিক বিষয়াবলী 20, মানে বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়াবলী, এই দুইটাই হচ্ছে সাধারণ জ্ঞান। যারা একদম নতুন তাদের জন্য বলছি, এই দুইটা সাধারণ জ্ঞান, মানে সাধারণ জ্ঞানে মোট নাম্বার হচ্ছে 50। বিসিএস এর পুরোটা কিন্তু সাধারণ জ্ঞান না। অনেকের ধারণা বিসিএস মানেই খালি সাধারণ জ্ঞান, না, সাধারণ জ্ঞানের বাইরে অনেক কিছু আছে এবং কিছু ট্রিকি ব্যাপার আছে, সেটা আমি আপনাদের কাছে বলবো। ভূগোলে 10 নাম্বার, দেখেন ভূগোলে 10। সাধারণ বিজ্ঞান একটা নাম্বারের ভান্ডার 15, কম্পিউটার তথ্য প্রযুক্তি 15, গাণিতিক যুক্তি 15, মানসিক দক্ষতা 15, নৈতিকতা মূল্যবোধ সুশাসন 10। এর মধ্যে কয়েকটা ট্রিকি পয়েন্ট আছে, আমি আপনাদেরকে বলি। দেখেন যেসব জায়গা থেকে আপনি ছাক্কা নাম্বার পেতে পারেন, এর মধ্যে দেখেন যারা বাংলা গ্রামারে ভালো, বাংলা গ্রামার একটু প্র্যাকটিস করলে আপনি ভালো নাম্বার তুলতে পারবেন, 15তে 13-14 পাওয়া যায়। ইংরেজি গ্রামারে যারা ভালো, বেসিক যাদের ভালো, তারা এখানে ভালো করবে। হ্যাঁ, এখানে 20-এর মধ্যে 16-17 পাওয়া যায়, মানে যারা একটু ভালো। এই সাধারণ জ্ঞান অংশ আপনাদেরকে ভুগাবে, আমি আগেও বলছি। তবে সাধারণ জ্ঞানেও কিছু ট্রিকি ব্যাপার আছে, আমি পরে বলবো। সাধারণ বিজ্ঞানের কথা বলি, সাধারণ বিজ্ঞানে আপনি 15তে 15 পাবেন যদি আপনি একটু সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারেন। হ্যাঁ, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি একটু প্র্যাকটিস করলে আপনি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের জন্য এটা খুব ইজি, আমাদের জন্য একটু কঠিন। তবে চেষ্টা করলে আপনি 15-র মধ্যে 9-10 তুলতে পারবেন। আপনি যদি একটু চেষ্টা করেন এবং প্যাটার্নটা বুঝেন তাহলে 10-এর অ্যারাউন্ড তুলতে পারবেন। গাণিতিক যুক্তিতে 15তে 15 তোলা উচিত, যারা একটু অঙ্কে ভালো 15তে 15 তুলতে পারবেন। মানসিক দক্ষতা 15তে 15 বা কাছাকাছি, মানে এই দুইটাতে মিলে 15তে ধরেন আপনি 13 পাচ্ছেন, ওইদিকে যদি 13 পান, মানে 30-এর মধ্যে আপনি 26-27 আপনি তুলতে পারবেন। তাহলে দেখেন এখানে কয়েকটা আমি বললাম যেগুলো থেকে আপনি ছাক্কা নাম্বার তুলতে পারবেন। বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, এখানে কত হলো 35, এইদিকে আরো 15 আপনি যোগ করেন 50, এইদিকে আরো 15 যোগ করেন 65, হ্যাঁ, এইদিকে আরো 30 যোগ করেন 95, আর এইদিকে হচ্ছে ভূগোল। ভূগোলে আমি বলবো আপনি এই 10-এর মধ্যে 7-8 তুলতে পারবেন, মানে 105। মোটামুটি 105-এর যে নাম্বারটা আমি বলবো, এই 105, আমাদের এই 105 নাম্বার আপনি যদি ভালো মতো প্র্যাকটিস করেন 105-এর মধ্যে আপনি 90 অ্যারাউন্ড স্কোর করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ট্রিকি পয়েন্ট, 90 অ্যারাউন্ড স্কোর করতে পারবেন। আর বাকি যে 95 থাকে ওইখানে যদি আপনি কোনোভাবে মানে 30+ স্কোর করতে পারেন তাহলে আপনি 120+ স্কোর করতে পারেন। এটা হচ্ছে ট্রিকি। আমি ঠিক এইভাবে প্রিপারেশন নিয়েছিলাম এবং আমি মোটামুটি আমার ইন্টার্নশিপের সময় বিসিএস ছিল, আমি খুব বেশি সময় কিন্তু পাইনি। তারপরেও আমি এই ট্রিকি ভাবে প্রিপারেশন নিয়ে আমি প্রথম প্রিলিমিনারিতেই উত্তীর্ণ হয়েছিলাম। সো আমার মনে হয় যারা একটু বুদ্ধিমান তারা আগে থেকে যদি একটু প্রিপারেশন নেওয়া শুরু করেন, আমি আপনাদেরকে বলি ট্রিকি পয়েন্টটা কি। দেখেন আপনি কিন্তু একদিনে চাইলে বা কয়েকদিনে আপনি 2 মাসের প্রিপারেশন, আপনার গাণিতিক গণিতের বেসিক ভালো না হলে এটাতে আপনি ভালো করতে পারবেন না। এগুলাতে আপনার ভালো করতে হলে রেগুলার প্র্যাকটিস করতে হবে। যারা বিসিএস এর প্রিপারেশন নেবেন, আমি বারবার বলছি গণিত, মানসিক দক্ষতা প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন যে আপনার কাছে পানির মতো সহজ লাগবে। কারণ এগুলো সব এসএসসি লেভেলে খুবই বেসিক ম্যাথ, কিন্তু আমরা তো আসলে গণিত থেকে বা মানসিক দক্ষতা থেকে আমরা আসলে অনেকদিন আমাদের প্র্যাকটিস থাকে। বুয়েটের ছেলেমেয়েদের জন্য এগুলো কোনো ব্যাপারই না। কেন? কারণ ওরা প্র্যাকটিস করে, ওদের সাবজেক্টটাই তো ম্যাথ বেস, আর আমাদের সাবজেক্টটা তো ম্যাথ বেস না। তবে যারা টিউশনই করেন, ফারিহা বিনতে এমদাদ সেরুতি বলেছেন সাউন্ড নাই, সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে কিনা? হাসান আমাকে জানাও, সাউন্ডে কোনো সমস্যা হলে আমাকে জানাও, আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে জানাও। হাসান, হুসাইন বা হাসান আমাকে জানায় যদি হচ্ছে সাউন্ড না থাকে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এগুলো কিন্তু ট্রিকি পয়েন্ট আছে। হ্যাঁ, তারপরে বাংলা গ্রামার, বিশ্বাস করেন বাংলা গ্রামার এত কঠিন না, একটু 15-এর মধ্যে 13-14 আপনি তুলতে পারবেন। ইংলিশ গ্রামারে আসলে বেসিকের ব্যাপার, এখানে প্র্যাকটিসেরও ব্যাপার আছে এবং বেসিক যাদের ভালো তারা আসলে এমনিতে দেখলেই বুঝতে পারে কোনটা সহজ কোনটা কঠিন। এখন সাউন্ড ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে হচ্ছে সাধারণ বিজ্ঞান। ভাই আমরা এসএসসি পর্যন্ত খুব সাধারণ যেসব বিজ্ঞান পড়েছি একদম ইজি,
মানে আপনার মানে ক্লাস 8 পর্যন্ত আমরা যেসব বিজ্ঞান পড়েছি ওইখান থেকে প্রশ্ন আসে। কম্পিউটার তথ্য বলতে এটা একটু প্র্যাকটিস করতে হবে, এখানে একটু কঠিন প্রশ্ন রিসেন্ট ইয়ারগুলোতে আসছে। আচ্ছা, এরপরে চলে আসি বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীতে সংবিধান থেকে প্রশ্ন কমন পাবে, সংবিধান থেকে প্রশ্ন কমন পাবেন, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন কমন পাবেন। তারপরে হচ্ছে অর্থ, হচ্ছে বিভিন্ন ধরনের সংস্থা, এগুলা থেকে প্রশ্ন কমন পাবেন। মানে টেকনিক্যালি যদি আপনি পড়তে পারেন আপনি অনেক জায়গা থেকে কমন পাবেন। কিন্তু এখন সমস্যা যেটা হচ্ছে 45 বিসিএস এ আমি যেটা দেখলাম যে বেশ কিছু প্রশ্ন ডিপ থেকে করেছে। মানে যারা এভারেজ প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য চান্স পাওয়াটা কঠিন হয়ে গেছে, যারা একটু এভারেজের থেকে ভালো প্রিপারেশন নিয়েছেন তারা চান্স পেয়েছেন। হ্যাঁ, এবং এই জন্য একটু লং টার্ম প্রিপারেশন এখন বিসিএস এর জন্য দরকার। মানে 6 মাস প্লাস প্রিপারেশন নিতে পারলে খুবই ভালো। ইভেন আপনি একটা স্পেশাল বিসিএস এও কিন্তু এখন কম্পিটিশন অনেক বেশি, কারণ প্রচুর ডাক্তাররা এখন বেকার রয়েছেন, প্রচুর ডাক্তাররা এখন একটা স্টেবল জব খুঁজছেন এবং আপনারা সেটা নিজেরাও জানেন। তো যে কারণে কম্পিটিশনটা আপনাদের নিজেদের মধ্যেই হবে, আমাদের নিজেদের মধ্যে কিন্তু কম্পিটিশন হবে। আচ্ছা, আর নৈতিকতা, মূল্যবোধ, শোষণ, ওইখানে 10টা আসলে খুব মানে কি বলবো, মানে আনসার্টেন, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। বাকিগুলো থেকে আমরা যদি একটু চেষ্টা করি আমরা ভালো করতে পারি। এখন চলে আসি একটা স্পেশাল বিসিএস এ, সিলেবাসটা দেখাই। স্পেশাল বিসিএস এর সিলেবাসে দেখেন মেডিকেল সায়েন্স 100, এই যে মেডিকেল সায়েন্সের 100টা ফাবলিহা ফাইরোজ চৌধুরী বলেছেন ইংলিশ লিটারেচার কমন পড়ে না। কে বললো কমন পড়ে না? ইংলিশ লিটারেচারে আপনার 15টার মধ্যে কমপক্ষে 10টা আপনি কমন পাবেন, কমপক্ষে 10টা। আমি দেখায় দিতে পারবো এগুলা থেকে প্রিভিয়াস ইয়ারের যেগুলা কোশ্চেন, যেসব টপিক সেগুলা থেকে প্রশ্ন এসেছে। আমি ইংলিশ লিটারেচারে ক্লাস নিয়েছি, এছাড়াও আমাদের যেসব ক্লাস ছিল ওগুলা থেকে অনেক প্রশ্ন কমন এসেছিল ইংলিশ লিটারেচার। সমস্যাটা হচ্ছে কি আপনাদের গুছিয়ে পড়াটা প্রবলেম, অনেকেই গুছিয়ে পড়তে পারেন না, যে কারণে গুছিয়ে না পড়ার কারণে পরীক্ষা আগে রিভাইজ দিতে পারেন না। কিন্তু আপনি দেখেন কমপক্ষে 10টা প্রশ্ন, 15 থেকে মানে 15টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন কিন্তু কমন টপিক থেকেই আসে। কিছু কিছু খুব অ্যাবজার্ভ প্রশ্ন জীবনে আসে নাই, ওগুলা থেকে আসলে তো আসলে পারা যায়। আচ্ছা, তাহলে মেডিকেল সায়েন্সে আমি বললাম এই 100 কোত্থেকে আসে? কমন সাবজেক্টগুলো আপনার ফিজিওলজি থেকে আসবে, হ্যাঁ ফিজিও, অ্যানাটমি থেকে খুব ডিপের প্রশ্ন ইউজুয়ালি আসে না। প্যাথো, মাইক্রো, এই ফিজিও, অ্যানাটমি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি আর মেডিসিন, সার্জারি, গাইনি, এগুলো থেকে খুব অল্প প্রশ্ন আসে। হ্যাঁ, এই 5টা থেকে মেইনলি আসে, ফিজিও, অ্যানাটমি, প্যাথো, মাইক্রো, মেডিসিন। এছাড়া বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, এগুলো থেকে অল্প অল্প আসে, বায়োকেম, ফার্মা, এগুলো থেকে অল্প প্রশ্ন আসে। মানে 39 এবং 42-এর কথা বলছি। সিফাত ইসলাম রাকিবুল, ভাইয়া ক্যান ইউ শেয়ার 42 বিসিএস রিটেন কোশ্চেন? 42 বিসিএস রিটেন তো হয়, প্রিলিমিনারি কোশ্চেন আমি দেখাবো। আচ্ছা, এখন আমি সবই দেখাবো, সরি। আচ্ছা, এখন আমি সবই দেখাবো আপনাদেরকে। তো তাহলে আমি মার্কস ডিস্ট্রিবিউশন জেনে গেলাম। যারা বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আরো ইজি হবে ফিজিও, এবং আমি বলবো যারা প্রিপারেশন নেন নাই তাদের জন্য খুব কঠিন হবে না। নাবিলা নাওয়ার বিনতি, জানুয়ারি 24 বিসিএস এফসিপিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, এখন বিসিএস করবো নাকি এফসিএস কনফিউজ। আচ্ছা, আমি বলি আমি কিন্তু আপনাদের কোশ্চেন অ্যান্সারের জন্য একটা সেশন রাখবো। হ্যাঁ, কোশ্চেন অ্যান্সারের জন্য একটা সেশন রাখবো। ওই সেশনে আপনারা কোশ্চেন দিবেন, করবেন, আমি অ্যান্সার দিব। আমি চেষ্টা করবো সবার অ্যান্সার দিতে। এখন কোশ্চেনগুলো আপাতত উইথড্র রাখেন, কারণ কোশ্চেনগুলো কিন্তু হারায় যাবে। হ্যাঁ, সাইফ হাসান, নিউ ব্যাচে মেডিকেল সায়েন্সের ক্লাস কয়টা থাকবে? 15 প্লাস, 15টার উপরে থাকবে। আমরা সময় পেলে আরো নিব, বাট 15 প্লাস আমরা এখন পর্যন্ত বলছি মেডিকেল সায়েন্সের আমরা 15 প্লাস ক্লাস নিব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সাবজেক্টগুলো থেকে হয়। এখন আমরা চলে আসি জেনারেল সাবজেক্টেও 100 নাম্বার থাকে, এর মধ্যে বাংলায় থাকবে 20, এর মধ্যে বাংলা গ্রামারে কিন্তু 15। সো এখানে আপনার অনেক ভালো চান্স। গ্রামারে 15, বাংলা কিন্তু গ্রামারে 15, হ্যাঁ, আর সাহিত্যে 5। সো সাহিত্য আপনার খুব কম পড়লে হবে। ইংরেজির ক্ষেত্রে সেম, ইংরেজির ক্ষেত্রেও কিন্তু 15 থাকে গ্রামারে, 15 আর সাহিত্যে 5। আচ্ছা, বাংলাদেশ বিষয়াবলী 20, আন্তর্জাতিক বিষয়াবলী 20, ওই যে মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, এই যে এখানেও কিছু চিট কোড আছে। চিট কোড আমি বলবো কিছু শর্টকাট আছে। মানসিক দক্ষতা 10, গাণিতিক যুক্তি 10। এই 20-এর মধ্যে যদি আপনি ভালো করতে পারেন
আপনি যদি এই গ্রামার দুইটাতে ভালো করতে পারেন আর মেডিকেল সায়েন্সে আপনি ভালো করতে পারেন, আপনার চান্স আটকাবে এমন কারো ক্ষমতা নেই। সত্যি বলতে এটাই বাস্তব। এখন অনেকে ভাবে যে আর ভাই রে ভাই, আমি তো সাধারণ জ্ঞান আগে জীবনে পড়ি না, কিভাবে পড়বো? শোন, দেখেন আমি আগে এই যে জেনারেল বিসিএস আমি যখন দেখিয়েছি, সাধারণ জ্ঞানে 10 নাম্বার এগিয়ে থাকা অনেক কঠিন, কারণ আপনাকে অনেক পড়তে হবে। আলটিমেটলি পরীক্ষার আগে এত কিছু মাথায় থাকে না। আমরাও সাধারণ জ্ঞান তো পড়েছি, পরীক্ষার আগে আলটিমেটলি এত কিছু মাথায় থাকে না। ওই মুক্তিযুদ্ধ, সংবিধান, হ্যাঁ, সাম্প্রতিক বিষয়, এইসব জিনিসগুলো আমরা ঘুরে ফিরে বারবার দেখি। কিন্তু এই যেমন ধরেন এখন এমন একটা জায়গা থেকে প্রশ্ন দিল, হ্যাঁ, যে জায়গা থেকে আগে কখনো প্রশ্ন আসে নাই, অমুক ধানের জাত কি, তমুক ধানের জাত কি, খুব আননোন একটা জিনিস, তাহলে কিন্তু অনেকেই কেউই পারবে না আসলে, কারণ কেউই কিন্তু কম্পিউটার না। আমি আপনাদেরকে দেখাতে পারবো, আমি 36-37 বিসিএস দুইটা প্রিলিমিনারিতে টিকেছি, 36-37 বিসিএস, এবং জাস্ট টেকনিক ফলো করে টিকেছি। 36-37 দুইটা বিসিএস আমি দিয়েছিলাম, এর মধ্যে 36-এর মানে ফলাফল, ফাইনাল ফলাফল হওয়ার আগে আমাকে 37 দিতে হয়েছে, 37 আমাকে রিটেন পর্যন্ত দিতে হয়েছে। আমাদের সময় বিসিএসটা যথেষ্ট কঠিন ছিল, এখনো কঠিন, বাট আমাদের সময় খুব কঠিন ছিল, স্পেশাল ছিল না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে শুধু টেকনিক ফলো করে, শুধু টেকনিক ফলো করে আমি এই যে বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, এদের এখানে সংবিধান, মুক্তিযুদ্ধ, এগুলো ভালো মতো পড়েছি। সাধারণ বিজ্ঞান আমি খুব ভালো পারতাম, কম্পিউটার আমাদের সময় একটু ইজি হইতো, এখন কিন্তু একটু কঠিন হচ্ছে। সত্যি বলতে আমি বলবো যে কম্পিউটার তথ্য বলতে এখন একটু কঠিন হচ্ছে, একটু ডিটেলস পড়তে হবে। মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, এই জিনিসগুলো, ভূগোল, এই জিনিসগুলোকে আমি মানে বেসিস ধরে প্রিপারেশন নিয়ে কিন্তু আমি চান্স পেয়েছিলাম। সো আপনারাও পারবেন। এখানে দেখেন মেডিকেল সায়েন্সে আপনার কনফিডেন্স আপনি একটা ভাস করতে পারবেন। মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন, অবশ্যই রেগুলার প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে পূর্ব শর্ত। কারণ আপনি যদি গণিতে আগে থেকে খুব ভালো না হন, হ্যাঁ, আগে থেকে ভালো হলে এটা রিক্যাপ করার জন্য আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ফাবলিহা ফাইরোজ চৌধুরী বলেছেন ইয়েস, কম্পিউটার অনেক কঠিন হয়। হ্যাঁ, এখন একটু কঠিন হচ্ছে, আমাদের সময় একটু ইজি ছিল, এখন একটু কঠিন হচ্ছে। সো আমি আপনাদেরকে কখনো মিথ্যা আশা দিব না, বা ভুল কোনো ইনফরমেশন না দেওয়ার চেষ্টা করবো। যদি মনের ভুলে হয়ে যায় সেটা অন্য, কিন্তু আমি আপনাদেরকে কিছু টেকনিক বলবো যেটা ফলো করলে আপনাদের জন্য একটু ইজি হবে, একটু ইজি হবে। এখন আমরা চলে আসি হাউ টু স্টার্ট অ্যান্ড শাইন। হ্যাঁ, আমি সিলেবাস দেখিয়েছি, প্রশ্নও দেখাবো, আমি কিছু প্রশ্ন আপনাদেরকে দেখাবো। কয়েকটা কথা দেখেন, আপনার আমরা আপনি হচ্ছে এখন যে প্রিপারেশন নেবেন, এখন আপনি টার্গেট করবেন 46। এটা স্পেশাল হোক, জেনারেল হোক, আসলে স্পেশাল হবে নাকি জেনারেল হবে এখনো শিওর না, এখন পর্যন্ত জেনারেল হওয়ার সম্ভাবনা বেশি। আপনি 46 কে টার্গেট করবেন। মনে রাখবেন, সাফল্যের খুব বেশি শর্টকাট নেই, মানে একদম শর্টকাট কিন্তু ওইভাবে নাই। হ্যাঁ, অনেকে আছে শর্টকাটে পারে, বাট সাফল্যের একদম শতভাগ শর্টকাট বলে কিন্তু কিছু নাই। হ্যাঁ, সো যারা শর্টকাটে পারে আসলে তাদের বেসিক ভালো। যেমন অনেকে আছে অঙ্ক অনেক ভালো পারে, বিশ্বাস করবেন কিনা, আমি মানে আমাদের 36 এর রিটেনের আগে, রিটেন কিন্তু অনেক কঠিন হয়, হ্যাঁ, তো রিটেনের আগে আমি খুব কম পড়েছিলাম অঙ্ক, মাত্র আমি 2-3 দিন অঙ্ক দিচ্ছি, 3 দিনের বেশি হবে না, কিন্তু আমি পারছি অঙ্কে, আমি 50-47 পাইছি। কেন? কারণ আমি অঙ্কে আগে থেকেই ভালো, আমি ম্যাথ অলিম্পিয়াড চ্যাম্পিয়ন ছিলাম। এখন সবাই তো আবার সবকিছুতে ভালো হবে না। আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে ক্যাডেটের ছিল, ও ইংলিশ গ্রামার, মানে ইংলিশ গ্রামার সে পড়েই নাই, ইংলিশ গ্রামার ইংলিশে পড়েই নাই ভাই। সে ইংলিশে সে আমাদের সাথে মিলাইছে, হ্যাঁ, আমাদের একটা ফ্রেন্ড 37 বিসিএস, সে ইংলিশে গ্রামারের 20-এর মধ্যে সে 18টা পারছে। আমাদের 37-এর গ্রামারটা একটু কঠিন ছিল, আমি পেরেছি মনে হয় এরকম কাছাকাছি 14-15, কিন্তু 18টা পারছে, কারণ তার সে পড়েই নাই, তারপর সে 18টা পারছে, কারণ তার বেসিক ভালো। আমি বলতে চাচ্ছি, আমরা যখন কোনো কিছু বলছি তখন এভারেজ মানুষের জন্য বলি, হ্যাঁ। এখন কেউ কেউ হতে পারে সে হয়তো মেডিকেল সায়েন্সে খুব ভালো, সে ওইখানে স্পেশাল বিসিএস হলে ওই 100-তে সে 90 পাবে, বাকিটাতে সে অল্প পাইলেও তার খুব একটা প্রবলেম নেই। হ্যাঁ, তো সবাই তো আসলে সবকিছুতে সবসময় ভালো হয় না। আমি যেটা বলবো যে আপনি অবশ্যই 46 বিসিএসটাকে টার্গেট করেন, সে অনুযায়ী আপনি প্রিপারেশন নিতে থাকেন, এবং আমরা সেই ব্যাপারে আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসি কিভাবে আপনি স্টার্ট করবেন এবং শাইন করবেন। প্রথম কথা হচ্ছে আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে, দোটানায় থাকা যাবে না। আমি বিসিএস দিব নাকি দিব না, দিব নাকি দিব না, দেশে থাকবো নাকি থাকবো না, এগুলো নিয়ে ইয়া করা যাবে না। আপনি মেন্টালি প্রিপেয়ার থাকেন। আপনার যদি মনে হয় আপনি দেশে থাকবেন, তাহলে অবশ্যই অবশ্যই বিসিএস এর জন্য প্রিপারেশনের কথাটা আপনি মাথায় রাখেন। তাহলে মেন্টালি প্রিপেয়ার হতে হবে, বি ফোকাস, ফোকাস হইতে হবে। আমি বলছি না আপনারা পোস্ট গ্রাজুয়েশনের পড়া বাদ দিয়ে আপনি বিসিএস করেন, আমি কখনো এটা বলি নাই, কখনো এটা বলবো না। আপনি পোস্ট গ্রাজুয়েশনের পড়ার পাশাপাশি কিন্তু বিসিএস করতে পারেন, আমরা ওইভাবে পড়েছি, পোস্ট গ্রাজুয়েশনের পড়ার পাশাপাশি বিসিএস করছি। কিন্তু আপনাকে অবশ্যই ফোকাস থাকতে হবে যে না, আমি সপ্তাহে 3 দিন
বিসিএস এর ক্লাস করব, বিসিএস এর প্রিপারেশন নিব, বা সপ্তাহে 2 দিন আমি বিসিএস এর ক্লাস করব, ওই 2 দিন আমি ভালো মতো প্রিপারেশন নিব। ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসি ফলো প্রপার গাইডলাইন্স এন্ড টেকনিক্স। যারা আগে বিসিএস পাস করেছে, বিভিন্ন বিসিএস সফল হয়েছেন, তারা তাদের কাছ থেকে গাইডলাইন নেন, আমরা আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং টেকনিক, এই যে আমি কিছু টেকনিক বললাম, আরো টেকনিক আছে। যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের 12টা উপন্যাস আছে, মানে মেইন উপন্যাস আছে 12টা, এর বাইরে আরো 2টা আছে। তো 12 থেকে 14টা উপন্যাস আছে, এগুলো মনে রাখার জন্য কিছু সূত্র আছে। হ্যাঁ, কারণ অনেক কিছু আপনি যখন পড়তে যাবেন তখন আপনার জন্য আসলে মনে রাখাটা কঠিন হয়ে যাবে। তো মনে রাখার কিছু টেকনিক আছে, গণিতের শর্টকাট কিছু নিয়ম আছে, এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানতে, এগুলো কিন্তু আপনি নিজে নিজে সব গত 45 ছিলেন। হ্যাঁ, ওনারা দুইজন দুইজন মানে অনেকেই পার্টনার হয়ে পড়েছেন, বাট আমি দুইজনের কথা জানি যারা পার্টনার হিসেবে পড়েছেন। ওরা ওনার রেগুলার আমাকে ফোন দিতে যে ভাইয়া, 2টা আপু বলতো যে ভাইয়া আপু, আমরা দুজন একসাথে পড়ি, আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা একসাথে পড়ছি, আপনাদের ক্লাসগুলো করছি, এরপরে আমরা ক্লাস করার পরের দিন আমরা ওইটা নিয়ে ডিসকাস করি 2 ঘন্টা। এবং তারা দুজনেই কিন্তু জব হোল্ডার ছিলেন, দুজনেই 45 হয়েছে। এরকম 42 বিসিএসে অনেকে আছেন যারা গ্রুপ স্টাডি করেছেন, 2জন বা 3জন, সর্বোচ্চ 3জন, এর থেকে বেশি গ্রুপ করা ভালো না। তো 2 থেকে 3জন মিলে আপনারা গ্রুপ করবেন, গ্রুপ করে আপনারা পড়তে পারেন। ধরেন আমরা একটা ক্লাস দিলাম, ওই ক্লাসের পড়াটা আপনারা ডিসকাস করেন। হ্যাঁ, ওই ক্লাসের পড়াটা একটু এলাবোরেট কিভাবে করা যায় সেটা নিয়ে ডিসকাস করেন, তাহলে একটু গ্রুপ স্টাডি করতে পারেন। এটা আসলে মনোটনি কাটানোর জন্য একা একা পড়ার থেকে এটা আছে। এক্সক্লুসিভ এডুকেশন এইড এর হ্যান্ড নোট আছে। হ্যাঁ, আমাদের যে হ্যান্ড নোট আছে সেটা আপনাকে হেল্প করতে পারে। সেটার দামও খুব বেশি না, 800 থেকে 1000 টাকার মতো, 1000 টাকার মতো মনে হয় এখন দাম হয়েছে। তো এটা আপনারা নিতে পারেন, আপনারা এটা দিয়ে শুরু করতে পারেন, যেটা একটা বই আপনাকে ফলো করতে হবে। আপনি এটা ডাইজেস্টও নিতে পারেন, আপনার সুবিধা হবে। টেক এক্সাম রেগুলার, আমি বলবো একটু রেগুলার এক্সাম দেন, চেষ্টা করেন অন্তত এক্সাম দিতে, কারণ এক্সাম না দিলে কখনো নিজের ভুলটা বোঝা যায় না। দেখেন এখন এত বেশি কম্পিটিশন, 45-এ আমাদের পরিচিত অনেক ভালো ভালো স্টুডেন্টরা চান্স পায়নি। 45-এ কথা বলছি, 42-এ এরকম কিছু হয়েছে, ওভার কনফিডেন্ট অনেকে ছিল, চান্স পায়নি। 45-এ অনেকে ভালো স্টুডেন্ট ছিল, চান্স পায়নি। 45-এর প্রশ্ন অনেক এটিপিক্যাল হয়েছে, আপনারা যারা 45 দিয়েছেন জানেন 45-এর প্রশ্ন কিন্তু টিপিক্যাল হয় না, বেশ এটিপিক্যাল হয়েছে। সো যারা 3 মাস পড়েছে, 4 মাস পড়েছে, তাদের জন্য চান্স পাওয়া বেশ কঠিন ছিল। কিন্তু যারা একটু টাইম নিয়ে পড়েছে, 6 মাস 1 বছর প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য চান্স পাওয়াটা অনেক ইজি হয়ে গেছে। এবং রেগুলার এক্সাম খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই, এটার কোনো বিকল্প নেই। রিভিশন রিভিশন এন্ড রিভিশন, দেখেন পড়াগুলা কিন্তু বোরিং, আমি আবারও বলছি, মেডিকেল সায়েন্সের তুলনায় বিসিএস এর পড়াশোনাটা একটু বোরিং। ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে, মানসিক দক্ষতা, ম্যাথ, গ্রামার, এগুলা সুন্দর করে পড়তে পারলে ইন্টারেস্টিং, কিন্তু পড়াগুলা অনেক মুখস্থ টাইপের পড়া আছে। সো বারবার রিভিশন দিতে হবে। হ্যাঁ, রিভিশন দিবেন যত, তত বেশি মনে রাখতে পারবেন। এই জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যত আগে প্রিপারেশন নিতে পারবেন, তত সময় পাবেন, তত হচ্ছে ভালো রিভিশন দিতে পারবেন। আচ্ছা, ফাবলিহা ফাইরুজ চৌধুরী, ক্লাস কবে থেকে শুরু হবে? 8 সেপ্টেম্বর থেকে। আচ্ছা, অলওয়েজ স্টাডি সিস্টেমেটিক্যালি এন্ড অর্ডারলি, গুছিয়ে পড়বেন ভাই। ধরেন অনেকে আছে এরকম করে পড়ে, যেমন আমার একটা ফ্রেন্ড ছিল, ও মাইক্রোবায়োলজি 5-6টা জায়গা থেকে পড়ছে। এখন ও যে কিভাবে রিভাইজ দিত আমি আসলে জানি, কিন্তু এরকম না করে আপনি একটা জায়গা থেকে পড়েন। হয় আমার ধরেন আমাদের এই হ্যান্ড নোট আপনি কিনবেন, এখান থেকে পড়েন, আর আপনার কাছে মনে হচ্ছে যে হ্যান্ড নোটে ধরেন বাংলাদেশ বিষয়াবলী থেকে একটু ঘাটতি আছে, আপনি সাম্প্রতিক বিষয়ে কিছু জিনিস এখানে অ্যাড করলেন। হ্যাঁ, অথবা আপনি যে বই থেকে পড়বেন ওইটা পৃষ্ঠা নাম্বারটা লিখে রাখবেন। পরীক্ষার আগের 1 সপ্তাহ মনে রাখবেন, আপনি দেখেন আমরা কিন্তু মানুষ, আমরা কম্পিউটার না। হ্যাঁ, আপনি পরীক্ষার আগের 1 সপ্তাহ যা পড়বেন ওইটাই কিন্তু আপনার মনে থাকবে। 7 days বিফোর এক্সাম, এইটা খুব ভাইটাল। 7 to 10 days, ওই সময় যা যা রিভিশন দিবেন ওগুলোই আপনার মনে থাকবে। আর ওই এগুলো কিন্তু মনে থাকে না, এগুলো আপনার একটু কনফিউজ হয়ে যায়। সো 7 থেকে 10 দিন আগে যাতে সুন্দর করে রিভিশন দিতে পারেন, এটা হচ্ছে এইভাবে পড়াটা গুছিয়ে পড়তে হবে। সো গুছিয়ে পড়া, এর কোনো বিকল্প নাই, গুছিয়ে পড়ার কোনো বিকল্প নাই। আমরা আমাদের ক্লাসে চেষ্টা করি আপনাদেরকে গুছিয়ে দিতে। গণিতের সূত্রগুলো একসাথে করে রাখবেন, মানসিক দক্ষতার সূত্র এবং হচ্ছে টেকনিকগুলো একসাথে করে রাখবেন। তাহলে পরীক্ষার আগের দিন সুন্দর করে জাস্ট সূত্রগুলো দেখে গেলেন, একটা দুটো অঙ্ক পারলে করলেন, না পারলে নাই, সূত্রগুলো দেখে গেলেন। উইল ইউ প্রোভাইড এনি বুক অর সামথিং? আমাদের বইটা আপনি আলাদাভাবে নিতে হবে, আমরা পিডিএফ প্রোভাইড করবো। আর আমাদের বইটা প্রায় 1000 টাকার মতো দাম পড়বে, ওইটা আপনার চাইলে আলাদাভাবে
করতে পারেন আমাদের হ্যান্ড নোট যেটা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গুছিয়ে পড়াটার কোনো বিকল্প না। ইভেন দেখেন আপনি যদি গুছিয়ে পড়েন, হ্যাঁ, আপনি দেখেন আমি একজনকে চিনি যার কথা আমি বলবো 42 বিসিএস এ অনেক ভালো করেছে। তো 42 বিসিএস এ সে আমাদের সাথে প্রথম 3 মাস, হ্যাঁ, প্রথম 3 মাস সে এটা নিয়ে একটা ডাইলেমা তৈরি হয়েছিল। যদিও আমরা জানতাম সবসময় বিসিএস হবে, কিন্তু সে কিন্তু পড়াটা গুছিয়ে রেখেছে। সে বলেছে ভাইয়া আমি পড়াটা এমন ভাবে গুছাইছি আমি যাতে পরে 15 দিনে রিভিশন দিতে পারি পুরোটা। সো পড়াটা আপনি যদি 6 মাস পরে গুছায় পড়তে পারেন তাহলে আপনি ওই 6 মাসের পড়া হয়তো পরে 1 মাসে রিভিশন দিতে পারবেন। ধরেন আপনার বিসিএসটা দেরিতে হলো, মাঝখানে আপনি পোস্ট গ্রাজুয়েশনে পড়া পড়ছেন, তাহলে আপনি এই 6 মাসের যে পড়াটা করেছেন ওটা যদি আপনি গুছিয়ে পড়তে পারেন তাহলে পরবর্তীতে রিভিশন দেওয়াটা ইজি হয়ে যায়। এবং নিজের মতো কিছু নোট করবেন। নোট মানে কি, ধরেন আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে এটা খুব গুরুত্বপূর্ণ, ধরেন শেক্সপিয়ারের নাটকগুলার নাম আপনার মনে থাকছে না, তাহলে নিজের মতো করে একটু নোট করেন। গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন, এই জিনিসগুলো নিজের মতো একটু নোট করে নেবেন। সব দরকার নাই, কিছু কিছু জিনিস নোট করবেন। আর টেকনিকগুলো অবশ্যই ম্যাথ এবং মেন্টাল এবিলিটির টেকনিক, ম্যাথের সূত্র, মেন্টাল এবিলিটির টেকনিক, এগুলা অবশ্যই অবশ্যই। আচ্ছা আমি সরি। আচ্ছা তাহলে আমরা চলে আসি আমাদের অনির্বাণ ব্যাচকে। অনির্বাণ ব্যাচ নিয়ে আমরা আজকে সারাদিনে প্রচুর মেসেজ পাচ্ছি, প্রচুর প্রচুর মেসেজ পাচ্ছি। অনির্বাণ বিসিএস ব্যাচটা শুরু হতে যাচ্ছে 8 সেপ্টেম্বর। এখানে কি কি ফিচার্স আমরা দেখছি দেখেন। 50+ ক্লাস, হ্যাঁ, 50+ ক্লাস। আমরা কিন্তু আরো বেশি ক্লাস আপনাদেরকে দিব, চেষ্টা করব আমরা আরো বেশি ক্লাস দিতে। আমরা শুরু করব কিন্তু জেনারেল পার্ট দিয়ে, আমি বলছি জেনারেল পার্ট দিয়ে শুরু করব। পরে সার্কুলারের পরে আমরা মেডিকেল সায়েন্সের 15+ ক্লাস নিব। মেডিকেল সায়েন্সের কতগুলো ক্লাস নিব আমরা? 15+। আমরা কিন্তু আরো বেশি নিতে পারি, আমরা দেখব আমাদের সময় কেমন আছে, সময়ের উপর ডিপেন্ড করে। আপনারা যারা আমাদের সাথে 42 বিসিএস এ যারা ছিল তারা কিন্তু জানেন, হ্যাঁ, যেসব ডাক্তাররা 42 তারা কিন্তু জানেন আমরা ভাইভার আগে আমরা 15টা ক্লাসের একটা সেশন নিয়েছিলাম, মানে সরি একটা কোর্স করিয়েছিলাম, এবং 15টা ক্লাসের পরে আমরা আরো 10 থেকে 15টা ক্লাস ফ্রি বোনাস দিয়েছি, কারণ ভাইভা তখন পিছিয়ে গিয়েছিল। যাই মেডিকেল সায়েন্সে আমরা 15+ ক্লাস নিব, আপাতত আমরা 15+ ক্লাস নিব, হ্যাঁ, এবং প্রত্যেকটা সাবজেক্টকে আমরা গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা কিন্তু সার্কুলারের পরে, মেডিকেল সায়েন্স শুরু হবে আফটার সার্কুলার। সার্কুলার দেওয়ার আগে, যেহেতু আমরা এখনো নিশ্চিত না কবে হতে পারে, সো সার্কুলার দেওয়ার পরে আমরা এটা শুরু করি। আচ্ছা 50+ এক্সাম আপনারা আরো বেশি পাবেন, 60+ পাবেন। আমরা মিনিমামটা লিখে রাখছি, মিনিমামটা। আচ্ছা এক্সক্লুসিভ এন্ড কমপ্লিট পিডিএফ, আমরা কমপ্লিট পিডিএফ দিব, জেনারেল সাবজেক্টের দিব, আর পরবর্তী মেডিকেল সায়েন্স পড়ার জন্য মেডিকেল সায়েন্স পিডিএফ দিব। স্পেশাল সাজেশন, পরীক্ষার আগে আমরা কিছু শর্টকাট সাজেশন দিই এবং কিছু শর্টকাট সাজেশনে ক্লাস নিব, যেটা বিগত বিসিএস ডক্টর সাদ আহমেদ নিয়েছিলেন, আমি নিয়েছিলাম। তো আমরা অবশ্যই অবশ্যই এগুলো নিব। 2টা কমপ্লিট মক টেস্ট নিব। আমরা কিন্তু মেইনলি টার্গেট করছি 46, বুঝছেন? 46টা যদি স্পেশাল না হয় এরপরে হয়তো 47 হইতে পারে, সেক্ষেত্রে আপনারা আমাদের মেডিকেল সায়েন্সের ক্লাসগুলো পেয়ে যাবেন। আচ্ছা 2 কমপ্লিট মক টেস্ট, আমরা 2টা কমপ্লিট মক টেস্ট আপনাদেরকে 46 বিসিএস এর আগে আমরা 2টা কমপ্লিট মক টেস্ট আপনাদেরকে। আমাদের এখানে এক্সপার্ট মেন্টররা ক্লাস নেন। এক্সপার্ট মেন্টর যারা আছেন, যারা বিভিন্ন বিসিএস এ চান্স পেয়েছেন এবং বিভিন্ন সরকারি চাকরিতে আছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের এক্সপার্ট মেন্টর যারা, তা আমাদের এখানে ক্লাস নেন। হ্যাঁ, আমাদের এখানে যেমন আপনারা জানেন যে আমাদের আরেকজন মেন্টর ডক্টর সাদ আহমেদ, তিনি কিন্তু পুলিশ ক্যাডারে ষষ্ঠ হয়েছিলেন 40তম বিসিএস এ, 37তম বিসিএস ক্যাডার, কিন্তু পুলিশ ক্যাডারে তিনি ষষ্ঠ হয়েছিলেন। তিনি কিন্তু নিয়মিত ক্লাস নিয়ে থাকেন এবং তিনি নিবেন, যদিও সে পুলিশে জয়েন করেনি আমার ফ্রেন্ড। আমি হেলথ ক্যাডারে 4th হয়েছিলাম, 4র্থ হয়েছিলাম, 36তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার 4র্থ হয়েছিলাম। তো আমরা এখানে যারা ক্লাস নেয় তারা সবাই কোয়ালিফাইড। এক্সপার্ট মেন্টররা আপনাদের ক্লাস নেবেন, এটা নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি কোনো ক্লাস আপনাদের ভালো না লাগে আমরা রিটেক নিই, সাধারণত ওই ক্লাসটা আমরা আবার নিই। আচ্ছা কমপ্লিট গাইডলাইন এবং প্রপার টেকনিক আমরা শিখিয়ে দিব। আমরা চেষ্টা করি আপনাদেরকে 24 ঘন্টা মেসেঞ্জারে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করি, 24 ঘন্টা মেসেঞ্জার সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আচ্ছা এখন চলে আসি আমাদের কোর্স কবে স্টার্ট এবং হচ্ছে আপনাদের খরচটা কেমন, অনেকেই জানতে চাচ্ছেন। দেখেন এক্সক্লুসিভ এডুকেশন এইড মিনিমাম খরচে কোর্স রান করে এবং এটা সব সময়ের জন্য সত্যি। দেখেন আমাদের ক্লাস স্টার্ট হবে 8 সেপ্টেম্বর 2023, 8 সেপ্টেম্বর 2023 থেকে আমাদের ক্লাস শুরু, এবং আমরা আশা করছি আগামী জানুয়ারি মাসেই 46তম বিসিএস এর প্রজ্ঞাপন দিবে, যেটা মার্চ বা এপ্রিলে হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং আগামী বছর স্পেশাল বিসিএস হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা খরচ কত? খরচটা খুবই কম। দেখেন
আপনাদের এই কোর্সের ডিউরেশন 50+ ক্লাস, এর মধ্যে যার মধ্যে 50%-এর উপরে লাইভ ক্লাস, সবকিছু মিলে খরচ পড়ছে মাত্র 5,100 টাকা। ইভেন 30 আগস্ট পর্যন্ত আমরা 1,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আপনাদের। দেখেন 1,500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 3750। হ্যাঁ, মাত্র 3750 টাকা দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। আচ্ছা সরি, 3750 না, 3570, এখানে একটু ভুল হয়েছে। মাত্র 3570 টাকা দিয়ে আপনারা এডমিশন নিতে পারবেন। 3,500 টাকা দিয়ে আপনারা এই ব্যাচে এডমিশন নিতে পারছেন, 50+ ক্লাসের ব্যাচ। হ্যাঁ, আচ্ছা এছাড়া আমাদের আরো ডক্টর তৌফিকুল আলম রিয়াদ বলেছেন আই এম ইন্টারেস্টেড, প্লিজ অ্যাড মি। আচ্ছা এইভাবে না করে কষ্ট করে আমাদের মেসেঞ্জার, আমাদের যে পেজ আছে, পেজে ইনবক্স করুন, অথবা আমাদের এক্সক্লুসিভ এডুকেশন এইড যে পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম গ্রুপটা আছে, দেখেন এক্সক্লুসিভ এডুকেশন এইড, আমার মনে হয় অনেকেই আপনারা এই গ্রুপটাতে আছেন, যারা নাই তাদের জন্য বলছি। এক্সক্লুসিভ এডুকেশন এইড পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম এবং বিসিএস প্রিপারেশন গাইডলাইন, এই গ্রুপটাতে যুক্ত হতে পারেন। এখানে আমাদের কিন্তু অলরেডি পোস্ট দেয়া আছে, আমাদের পেজেও পোস্ট দেয়া আছে, আমাদের পেজে একটু ঘুরলেই দেখবেন। আর এই গ্রুপগুলোতে যুক্ত হবেন। এক্সক্লুসিভ এডুকেশন এইড বিসিএস প্রিপারেশন গাইডলাইন্স এবং এক্সক্লুসিভ এডুকেশন এইডের একটা গ্রুপ আছে পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম। তো এই দুইটা গ্রুপে যুক্ত হলে আপনারা যে পোস্ট পাবেন ওই পোস্টে কমেন্ট করলে আমরা অ্যাড করে দিই। তৌফিকুল আলম নিয়াদ, ভাইয়া আমি কিছু পাই না, এখন কি স্টার্ট করলে হবে? কেন হবে না? অবশ্যই হবে, আপনাকে চেষ্টা করতে হবে, তাই না? আচ্ছা তাহলে 8 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে আমাদের একটা ফুল ব্যাচ, কমপ্লিট ব্যাচ। আমরা চেষ্টা করব, এখনো এই বছরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস আছে। সো 5 থেকে 6 মাস সময় কিন্তু আমরা পাবো। সো আমার মনে হয় যে প্রবলেম হবে না। আচ্ছা আমি সবার প্রশ্নের উত্তর দিচ্ছি, প্লিজ আমরা একটু ওয়েট করি। আচ্ছা আমার মনে হয় যে অনেকের অনেক প্রশ্ন আছে, এর আগে কি আমরা বিগত বছরের একটু প্রশ্ন দেখে নিব নাকি? আচ্ছা আপনারা, আমরা বিগত বছরের 2-4টা প্রশ্ন দেখে আমরা কোশ্চেনে চলে যাব। আপনারা যারা আমাদের এই পিডিএফটা চান, এই পিডিএফে আমি কিছু কথা বলেছি। এছাড়া আমাদের বিসিএস এর সিলেবাস এবং 39-42 বিসিএস এর প্রশ্ন যারা চান, তারা আমাদেরকে একটু মেইল আইডিটা কমেন্ট করে জানাতে পারেন। মেইল আইডিটা একটু কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই .com এই কথাটা লিখবেন, @gmail.com। এটা উল্লেখ না করলে কিন্তু হবে না, @gmail.com। হ্যাঁ, এটা উল্লেখ করতে হবে। আর যারা আমাদের ক্লাসে ভর্তি হতে চান বা আমাদের কোর্সে যারা ভর্তি হতে চান, তারা আমাদের পেজে ইনবক্স করবেন। আচ্ছা আমাদের কোর্সে যারা ভর্তি হতে চান তারা কি কি করতে পারেন আমাদের দেখেন, আমি বলি, আমাদের পেজে ইনবক্স করবেন, পেজে ইনবক্স করতে পারেন, অথবা পেজে পোস্ট দেয়া আছে, পেজের পোস্টে কমেন্ট করেন। আচ্ছা শাকিলের দৃষ্টি আকর্ষণ করছি, প্রচুর লোকজন কিন্তু কমেন্ট করছে। হ্যাঁ, প্রচুর লোকজন যারা কমেন্ট করছে তাদেরকে কিন্তু অবশ্যই মেইলে এটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। শাকিলের আমি পিডিএফটা দিয়ে দিব ক্লাসের পরপরই। আচ্ছা পেজে ইনবক্স করবেন, পেজের পোস্টে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের গ্রুপ যেটা আছে, আমাদের গ্রুপের পোস্টে কমেন্ট করতে পারেন। গ্রুপের পোস্টে কমেন্ট করবেন। আচ্ছা তাহলে আমরা চলে আসি, আমরা চলেন বিগত বছরের একটু প্রশ্ন দেখি, আমাদের সিলেবাসটা একটু দেখি আর প্রশ্ন দেখি। চলেন, আমি সবকিছু আপনাদের জন্য ওপেন করে রেখেছি এখানে, দেখেন। চলেন সিলেবাস ফর সিলেবাসটা আমরা একটু সংক্ষেপে দেখি। চলেন, আমি তো নাম্বার ডিস্ট্রিবিউশন বলেছি, দেখেন এটা হচ্ছে নর্মাল যে বিসিএস, রেগুলার বিসিএস এর, স্পেশাল না। এই যে দেখেন এখানে আমি জাস্ট একটু ওভারভিউ করছি, আমি আসলে এখানে আপনাদেরকে খুব টাইম নিব না, আমি একটু ওভারভিউ করছি, জাস্ট ওভারভিউ। দেখেন এখানে এই যে টপিকগুলো আছে এর মধ্যে কয়েকটা টপিক কিন্তু ইজি। হ্যাঁ, যেমন ধরেন সমার্থক বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, এগুলো সব সহজ। সন্ধি সমাজে সহজ, এর মধ্যে প্রত্যয়টা একটু ঝামেলা আছে, বানানো বাক্য শুদ্ধিতে বানানটাতে একটু ভালোভাবে পড়তে হবে, আর বাকিগুলা একটু প্র্যাকটিস করলেই আপনারা ভালো নাম্বার তুলতে পারবেন। প্রাচীন এবং মধ্যযুগে এই 5-এর মধ্যে 3-4 ইজিলি তোলা যায়। আধুনিক যুগের মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল,
শরৎচন্দ্র। এরা ছাড়া আরো 11 জন সাহিত্যিকের লিস্ট আমরা আমাদের বইয়ে আছে, এই লিস্টে আমরা দিয়ে দিব। এই লিস্ট থেকে আপনারা পড়লে আপনারা কমন পাবেন, ঠিক আছে? আচ্ছা, মানে পাওয়ার আশা করতে পারেন আর কি, মানে ওইগুলো দেখেন। বাংলা সাহিত্য তো একটা বিশাল সমুদ্র, এখান থেকে আমরা একটু কনসাইজ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে চলে আসি ল্যাঙ্গুয়েজে। আমি বলবো না, অনেক ধরনের প্রশ্ন আসে, অনেক ধরনের প্রশ্ন আসে। পার্টস অফ স্পিচের বিভিন্ন অংশ থেকে অ্যাপ্লিকেশন টাইপের প্রশ্ন আসে। ইডিয়মস এন্ড ফ্রেজ, এটা আসলে মুখস্থ টাইপের। বিভিন্ন প্রিপোজিশন, এগুলো মুখস্থ টাইপের। ক্লজ থেকে রিসেন্টলি প্রশ্ন আসছে। কারেকশন থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। ভয়েস নারেশন, সেন্টেন্স ট্রান্সফরমেশন, এই যে ভয়েস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সেন্টেন্সের ট্রান্সফরমেশন, এগুলো থেকে প্রশ্ন আসে। গ্রামারে অনেক ধরনের প্রশ্ন আসে। সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো থেকে কিছু মুখস্থ টাইপের প্রশ্ন আসে। স্পেলিং থেকে প্রশ্ন আসে। লিটারেচারে শেক্সপিয়ারটা খুব ভালোভাবে পড়বেন। শেক্সপিয়ার, এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন পাবেন। রোমান্টিক এজ থেকে 2-3টা প্রশ্ন পাবেন। এগুলো আমি জাস্ট বলছি, আমরা পরবর্তীতে আমরা যখন ক্লাস নিব ওগুলাতে আরো ডিটেইলস আমরা বলে দিব। আচ্ছা, সাধারণ এরপরে চলে আসি বাংলাদেশ বিষয়ে। এখানে দেখেন বাংলাদেশের যে জাতীয় ইতিহাস, অভ্যুদয়, এইখান থেকে কিন্তু 6, এর মধ্যে মুক্তিযুদ্ধ ভালোভাবে পড়লে আপনি 3 কমন পাবেন। কৃষিটা একটু ঝামেলা আছে, অর্থনীতি থেকে কিছু প্রশ্ন কমন পাবেন, কৃষি থেকেও পাওয়া যায়। অর্থনীতি থেকে কিছু ছাক্কা প্রশ্ন আছে, এই যেমন পঞ্চবার্ষিক পরিকল্পনা, তারপরে হচ্ছে জাতীয় আয় ব্যয়, বাজেট, এগুলো থেকে প্রশ্ন কমন আছে। এখানে এখানে কিছু প্রশ্ন কমন পেতে পারেন। বাংলাদেশের সংবিধান থেকে অবশ্যই যারা ভালোভাবে পড়ে তাদের 3-4টা প্রশ্ন কমন পড়ে। আর সরকার বিচার ব্যবস্থা, এগুলা থেকে কিছু প্রশ্ন কমন পেতে পারেন। আন্তর্জাতিক, দেখেন আন্তর্জাতিকের মধ্যে বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ, এখান থেকে প্রশ্ন কমন পাওয়া যায়। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, এগুলা থেকে প্রশ্ন কমন পাওয়া যায়। হ্যাঁ, তারপরে অন্যান্য গুলা পরিবেশগত ইস্যু, এখান থেকে কিছু কিছু কমন পাবেন। মানে সব জায়গা থেকেই পাওয়া যায়, বাট যেগুলো কম করে বেশি পাওয়া যায় ওগুলো আমি বলছি। চলে আসি আমরা ভূগোল। ভূগোলেও এরকম, এগুলা আপনারা যদি একবার ভালো মতো পড়েন, এখান থেকে 6 থেকে 7টা প্রশ্ন কমন পেতে পারেন। সাধারণ বিজ্ঞান, ভাই সাধারণ বিজ্ঞান বলার মতো কিছু নাই। জীববিজ্ঞান আপনারা খুব ভালো করে পারবেন। ভৌত বিজ্ঞান এবং হচ্ছে আধুনিক বিজ্ঞান, এগুলা আপনারা একটু ভালো মতো পড়লে 9-10, 9-10 না, ক্লাস 8 লেভেলের বিজ্ঞান খুবই ইজি পড়তে হবে। কম্পিউটার থেকে এখন রিসেন্টলি একটু কঠিন আসছে, আমি একটু বলে দিতে যাচ্ছি। তুলনামূলকভাবে এটা একটু কঠিন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে এটা একটু ভালোভাবে পড়িয়ে দিতে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরকে দিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। এখানে অনেক ধরনের টপিক আছে। গণিতের মধ্যে আমি একটু বলে দিই, দেখেন গণিতের মধ্যে কয়েকটা টপিক ইজি আছে। লসাগু গসাগু ইজি, বাস্তব সংখ্যা ইজি, অনুপাত সমানুপাত ইজি, শতকরাটা বুঝলে ইজি, মুনাফাটা আসলে যারা বুঝে তাদের জন্য ইজি, না বুঝলে একটু কঠিন। বীজগাণিতিক সূত্রাবলী, ওই যে a + b² এরকম সূত্র, এটা থেকে প্রশ্ন কমন পাবেন। সূচক লগারিদম খুবই ইজি এবং কমন টপিক। বিভিন্ন ধরনের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্তসংখ্যার উপপাদ্য, জ্যামিতি যারা একটু বুঝে করবেন তারা পারবেন। সেট থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে, কমন প্রশ্ন। বিন্যাস সমাবেশের প্রশ্ন একটু কঠিন, বাট একটু যারা বুঝে পড়বেন তাদের জন্য অনেক সময় সহজ প্রশ্ন আসে। সম্ভাব্যতা সহজ জিনিস করে যাবেন, কমন পড়লে পড়লো, খুব কঠিন প্রশ্ন সম্ভাব্যতা অ্যান্সার করাটা টাফ হয়ে যায়। মানসিক দক্ষতা ইজি, আমি আপনাদের মানে কোনোদিন সময় পেলে মানসিক দক্ষতা ক্লাস নিব, খুবই ইজি। এখানে আপনি 15-তে 13-14 আপনি অনায়াসে পাবেন, যদি একটু প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে আনসার্টেন ভাই, এটা আসলে আমি নিজেও বুঝি না। এই 10 নাম্বারটা আসলে খুবই আনসার্টেন, মানে আপনার কাছে একটা মনে হবে, উত্তর দেখবেন আরেকটা। যাই হোক, তবে এটা একটু প্র্যাকটিস করলে বিগত বছর প্রশ্নগুলো দেখলে একটু ধারণা পাবেন। আচ্ছা, এখন আমরা চলে আসি 42 বিসিএস এর একটু একটু সিলেবাস দেখতে পারি। সেম এটার মধ্যে জাস্ট টপিকগুলো একটু কম আর কি, মানে সবগুলা নাই। দেখেন 42 বিসিএস এ বাংলায় 20, দেখেন আমি আমি যেটা বললাম সেম কথাই বলেছে। বাংলায় হচ্ছে 20, এর মধ্যে বাংলা গ্রামার, যেটা হচ্ছে বাংলা ভাষা। ভাষা মানেই কিন্তু গ্রামার, ভাষা মানেই ব্যাকরণ। যারা পিডিএফটা পেতে চান তারা একটু আমাদেরকে একটু ইনবক্স করে দিতে পারেন, আপনাদের সরি একটু মেইল আইডিটা পাঠাতে পারেন। সাহিত্য, সাহিত্যে মাত্র 5, অনেক বেশি পড়ে 5, এটা স্পেশাল বিসিএস এর কথা বলছি। আচ্ছা, কিন্তু সিলেবাস মোর অর লেস সেম, এখানেও সেম। দেখেন এখানে ল্যাঙ্গুয়েজে 15, আর স্পেশাল বিসিএস এ আমাদের লিটারেচার যেটা, এখানে মাত্র 5 নাম্বার। চলেন আমরা লিটারেচারটা একটু দেখি। সরি, কোথায় গেল?
এই যে লিটারেচারে মাত্র 5। সো এখানে মেইনলি আপনারা পড়বেন হচ্ছে শেক্সপিয়ার এবং আরো কিছু আমরা কনসাইজ করে দিব। আচ্ছা, এখান থেকেও সেম আগের মতো, কিন্তু নাম্বার একটু কম। সেম আগের মতো কিন্তু নাম্বার একটু কম। এখানেও সেম আগের মতো, নাম্বার একই, একটু চেঞ্জ। এর মধ্যে দেখেন সিভিল সার্ভিসের গোড়াপত্য, এটা আমরা আপনাদেরকে আমাদের টপিকে পড়ায় দিব। এটা একদম নতুন টপিক। আচ্ছা, বিষয়ের গাণিতিক যুক্তি এটা আগের মতোই, মানসিক দক্ষতা আগের মতোই, জাস্ট নাম্বারটা কম। আচ্ছা, এখন চলে আসি আমরা একটু প্রশ্ন দেখি। 39 বিসিএস এর আমরা চলে 39-এর প্রশ্ন দেখবো, 45-এর প্রশ্ন দেখবো, সবগুলো একটু একটু দেখবো। চলেন আমরা 45 বিসিএস এর একটু প্রশ্ন দেখি। 45 বিসিএস এর বাংলা অংশ বেশ কঠিন হয়েছে। বাংলা অংশটা সবচেয়ে কঠিন হয়েছিল। আমি আসলে এত কঠিন বাংলা অংশ এতদিন ধরে বিসিএস পড়াচ্ছি কিন্তু দেখি নাই। দেখেন বেশ কঠিন প্রশ্ন, তবে কিছু কিছু ইয়া এসেছে, যেমন কোলবস, এটা আসলে একটু মোটামুটি কমন ছিল। বাংলা ভাষার ব্যাকরণ সর্বপ্রথম কে রচনা করেন, এটা একটা পেইড প্রশ্ন। আমি জাস্ট প্রশ্নগুলো আপনাদের একটু একটু দেখাচ্ছি। তাম্বুলিক শব্দের আপনার প্রিপারেশন যখন নেবেন তখন আপনারা বুঝতে পারবেন কোনটা কমন কোনটা টাফ। এই যে তোমার নাম কি, এখানে কি কোন প্রকারের পদ, কমন প্রশ্ন। র্যাঙ্কের পরিভাষা কি, এটা খুবই সহজ প্রশ্ন। হ্যাঁ, এগুলো আপনারা যখন পড়বেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, এবং আবার কিছু কঠিন প্রশ্ন এসেছে, যেমন কবি জৈনুদ্দিন, এটা আসলে খুব কমন না। হ্যাঁ, প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা, এটা আমার মনে হয় আপনারা সবাই পারেন। কিছু কিছু প্রশ্ন কঠিন হয়েছে, কিছু কিছু প্রশ্ন একটু এই যেমন তুমি মা কল্পতরু, আমরা সব পূজা গুরু, এরকম একটু ভেতর থেকে প্রশ্ন এসেছিল। বিভূতিভূষণ আমার মনে হয় এটা কমন প্রশ্ন। রবীন্দ্রনাথ, কাজী নজরুল, এগুলা থেকে প্রশ্ন আসলে অবশ্যই পারতে হবে। আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন, এটা আসলে একটু ভেতরের প্রশ্ন। কিছু কমন কিছু আনকমন প্রশ্ন। আচ্ছা, ইংলিশে দেখেন একিলিস হিল উইক পয়েন্ট, আমার মানে এগুলো সবাই পারে। শি ইনসিস্টেড অন হিজ হি লিভিং দ্য হাউস, এখানে হিটা এক্সট্রা চলে আসছে। হি ডাজ নট অ্যাডহিয়ার টু এনি প্রিন্সিপল, তাই না? আচ্ছা, মিলেনিয়াম মানে কত বছর, এটা ভুল আছে উত্তর। 100 বছর, 1000 বছর, তাই না? এই যে ভিক্টোরিয়ান পিরিয়ডের পোয়েট কে ছিলেন, উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এটা কমন প্রশ্ন। আচ্ছা, চলেন আমরা 42 বিসিএস এর কিছু প্রশ্ন দেখতে পারি। আচ্ছা, একটু আমার সাথে একটু লাইনে থাকবেন, আমার একটু চার্জের সমস্যা হচ্ছে, আমি চার্জটা দিয়ে নিই। আচ্ছা, 42 বিসিএস এর প্রশ্ন, এই যে দেখেন, সরি 39, আচ্ছা 39 আর 42 প্রশ্ন আমরা একটু দেখি, নরমাল প্রশ্নগুলো একটু দেখি। 26/2/2021 সালে হয়েছিল প্রশ্ন, পরীক্ষাটা। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে? বঙ্গভবনের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? এ পেসেজ টু ইন্ডিয়া রিটেন বাই ইএম ফস্টার। এগুলো খুব আনকমন প্রশ্ন না, কিছু কিছু প্রশ্ন কঠিন হয়েছিল। 39 থেকে 42 প্রশ্নটা একটু কঠিন হয়েছিল, যেমন হু রোড ডক্টর জিভাগো, এটা একটু আনকমন প্রশ্ন। আবার দেখেন সেপ্টেম্বর অন যশোর রোড, এটা কে লিখেছেন আমরা সবাই জানি, এন গিটাসবার্গ, তাই না? সেই তুলনায় 39 প্রশ্ন একটু ইজি ছিল। যাই হোক, তো আমরা একটু দেখলাম। আমরা 42 মেডিকেল সায়েন্সের কি কিছু প্রশ্ন দেখতে পারি? দেখেন মেডিকেল সায়েন্সের কিছু প্রশ্ন আমরা দেখতে পারি এখন। দেখেন এখানে মেজর সাইন অফ কার্ডিয়াক টেম্পোরেট, কেউ কি বলতে পারবেন এটা কি? পাসাস প্যারাডক্সাস। হ্যাঁ, সহজ প্রশ্ন, এগুলো কিন্তু পড়লেই সহজ। কজ অফ শর্ট স্টেচার ইনক্লুড ফলোইং এক্সেপ্ট। হ্যাঁ, ডেভিডসন থেকে প্রশ্ন, ডেভিডসন থেকে। ব্রিডিং টাইম ইজ প্রলংড ইন, কোথায় ব্রিডিং টাইম বাড়ে, এটা কমন প্রশ্ন, মানে সহজ প্রশ্ন। স্ট্রেচ রিফ্লেক্সিস, হ্যাঁ, monosynaptic, polysynaptic, initiated by spindle muscle spindle, transmitted by type 2 fiber। আচ্ছা, সহজ প্রশ্ন। ফেগোসাইটিস ইজ প্রমোটেড বাই, মানে কিছু প্রশ্ন একটু ভেতর থেকে এসেছে, বাট বেশিরভাগ প্রশ্ন আমার মনে হয় ইজি ছিল।
তাহলে এগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে এবং কমন জিনিসগুলো আমরা আগে পড়বো। আনকমন জিনিস কিছু আসে, কিন্তু কমন জিনিসও আসে। হ্যাঁ, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার এগুলো সব পরীক্ষায় আসে। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি আবার আপনাদেরকে জাস্ট প্রশ্নগুলো একটু দেখাই। অ্যান্সার নিয়ে এখন কথা না বলি, আমরা প্রশ্নগুলো একটু দেখি। দেখেন, এখানের মধ্যে ভিটামিন কে সিনথেসিস, ভিটামিন কে সম্পর্কে কিছু তথ্য জানতে চেয়েছে। হিমাচুরিয়ার কজ, কমন প্রশ্ন, ডেভিডসনে আছে এগুলা। অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল ডোমিনেন্ট, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। হ্যাঁ, আনক্যাপসুলেটেড রিসিপ্টর, সারফেক্টেন্টের ফাংশন, এগুলা খুব আনকমন প্রশ্ন না। যাই হোক, আর তারপরে আমি বলবো ৩৯-এর তুলনায় ৪২-এর প্রশ্ন একটু কঠিন ছিল। আচ্ছা, এখন আমরা চলে আসি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। এখন হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশন। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন, আপনারা এখন একটু প্রশ্ন করতে পারেন। আপনাদের যা যা জানার আছে একটু কষ্ট করে প্রশ্ন করে কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, শাহেদ বিন কোমর, 46 কি স্পেশাল বিসিএস হবে? যদি না হয় তাহলে কি এই ক্লাসগুলো দিয়ে আমাদের ব্যাচ শেষ হতে যাবে, নাকি স্পেশাল বিসিএস হওয়া পর্যন্ত এক্সাম ক্লাস এগুলো রানিং থাকবে? আচ্ছা, এখন দেখেন, স্পেশাল বিসিএস হওয়ার আগ পর্যন্ত বলতে আমরা চেষ্টা করব, দেখেন 46-এর পরে আপনাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দিতে। কিন্তু আমরা 46 বিসিএস যদি স্পেশাল না হয়, তাহলে 46-এর পরে আপনারা দেওয়ার জন্য প্রায় 15টার মতো 15+ আপনারা মেডিকেল সায়েন্সের ক্লাস পাবেন। হ্যাঁ, এছাড়া আমরা চেষ্টা করবো হয়তো তখন মাঝে মাঝে সেশন নিতে, হয়তো সব ক্লাস নিতে পারবো না, আমরা মাঝে মাঝে সেশন নিতে চেষ্টা করবো এবং আপনাদেরকে রেগুলার একটু এক্সাম নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এগুলো আমরা আমাদের কোর্সের মধ্যে নাই, কিন্তু এগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। আপনারা কিন্তু মেডিকেল সায়েন্সের 50+ ক্লাস পাবেন। মানে যদি সার্কুলার হয় তাহলে এটা ভালো মতো বুঝছেন আপনারা। স্পেশাল বিসিএস সার্কুলার হলে 15+ মেডিকেল সায়েন্সের ক্লাস পাবেন, 15+, মিনিমাম 15 মেডিকেল সায়েন্স। আচ্ছা, সপ্তাহে কয়টা ক্লাস হবে? সপ্তাহে 2 থেকে 3টা, সর্বোচ্চ 3টা ক্লাস হবে। ক্লাসের শিডিউল সন্ধ্যার দিকে হবে। আমরা উইকে কয়দিন ক্লাস? 2 থেকে 3 দিন। ভাইয়া, ইন্টার্ন টাইমে কিভাবে বিসিএস দেওয়া যায়, প্রসেস কি কি লাগে? ইন্টার্ন টাইমে আপনি বিসিএস দিতে পারবেন। হ্যাঁ, এটা আপনি ইন্টার্ন টাইমে আপনি বিসিএস দিতে পারবেন। ওই বিসিএস এর ফর্মে আপনি ইন্টার্ন ডক্টর এই মানে আপনার সেশনটা উল্লেখ করলেই হবে। আর ওইখানে আপনার এমবিবিএস এর সার্টিফিকেটটা লাগবে, কিন্তু বিএমডিসি সার্টিফিকেট কিন্তু লাগবে না। বিএমডিসি সার্টিফিকেট ভাইবা দেওয়ার সময় লাগবে। আর ক্লাস কি অনলাইন না অফলাইন হবে? অনলাইন ক্লাস, অনলাইন। এই প্রোগ্রামটা হচ্ছে অনলাইন, অনির্বাণ হচ্ছে অনলাইন ব্যাচ, অনলাইন। লাইভ ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে যাতে পরে দেখা যায়? হ্যাঁ, আমরা 46 বিসিএস পর্যন্ত সব জেনারেল ক্লাস রেকর্ডেড রাখবো। আমরা আমাদের হচ্ছে মিনিমাম একটা ক্লাস হওয়ার পরে আমরা 21 দিন রেকর্ডেড রাখি। আর আমরা এই ক্লাসগুলো আমরা ডিলিট করবো না, আমরা 46 বিসিএস পর্যন্ত হওয়া পর্যন্ত ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। এটা কি সম্পূর্ণ অনলাইন? সম্পূর্ণ অনলাইন। আমরা অফলাইনে এখনো শুরু করি নাই। আমরা অফলাইনে শুরু করলে আপনাদেরকে জানাবো, হয়তো নেক্সট মাসে অফলাইনে একটা ঘোষণা আসতে পারে। জব করার পাশাপাশি পরে কি 6 মান্থে সিলেবাস কমপ্লিট করা সম্ভব? অবশ্যই সম্ভব। ডেইলি কত আওয়ার্স পড়তে হবে? আপনি শুরু করেন 3 থেকে 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা শুরু করেন, এরপরে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করেন। ইসমাত জেরিন দোলন, শামীম ইমতিয়াজ খুব চলতেছে তাহলে। আসলে দেখেন, একটা কথা বলি, কেউ কিছু মনে করবেন না। আমরা আসলে যখন কোনো কিছু স্টার্ট করি তখন অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আপনি তো স্টার্ট না করলে আগাতে পারবেন না। আমি যখন আমার বিসিএস এর প্রিপারেশন নিই, আমার মনে আছে আমার তখন পেডিয়াট্রিক্সের ইন্টার্নশিপ চলছিল এবং পেডিয়াট্রিক্স ওয়ার্ড চলছিল, এখানে কাজের পেশা অনেক বেশি। আমি সবসময় সাথে একটা ডাইজেস্ট থাকতো, আমি ডাইজেস্ট নিয়ে ঘুরতাম এবং ভাইয়া আপুরে দেখে হাসতো, কিরে তোর বিসিএস এর জন্য এত পড়া লাগে, মাত্র ইন্টার্নশিপে আছিস, আরো পরে কর, ইন্টার্নশিপ শেষ করে বিসিএস তো অনেক পাবি। এগুলা অনেকে বলেছে, বাট আমি আমার লক্ষ্যে অটুট ছিলাম। আমি আমার ইন্টার্নশিপের সময় বিসিএস এর প্রিপারেশন নিয়েছি। আমাদের ব্যাচমেটদের মধ্যে আগে আগে আমি বিসিএসটা করতে পেরেছি এবং এটা অনেক অ্যাডভান্টেজ আমি পেয়েছি, অনেক অ্যাডভান্টেজ। বিসিএস ব্যাচ আগে, আমি প্রমোশন আগে পাবো, অনেক কিছু আমি এগিয়ে গেছি। আমি বলছি অনেকে অনেক কথা বলবে, বাট আপনি আপনার মতো করে প্রিপারেশন নিতে থাকবেন। আচ্ছা, 46 যদি স্পেশাল না হয় তাহলে 46 বিসিএস এর জন্য কি কোর্সের প্রপার গাইডলাইন পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন। দেখেন, এখানে আমাদের এখানে 46-এর আছে,
সরি জেনারেল বিসিএস এর লোকজনও আছে, স্পেশাল বিসিএস এর লোকজনও আছে। আমি 36 বিসিএস এর, আমি জেনারেল বিসিএস এর। আমাদের ডক্টর সাদ আছেন 37 বিসিএস এর, যিনি 40 বিসিএস ও পুলিশ ক্রীড়ায় সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। এছাড়া 39 42 বিসিএস এ অনেকেই আছে। তো স্পেশাল বিসিএস, জেনারেল বিসিএস সব লোকজন আমাদের আছে, প্রপার গাইডলাইন পাবে। আমার পরিবারকে সাপোর্ট দিতে হবে, ডিউটি করে বিসিএস এর পড়া কিভাবে কাভার দিবে। আপনি রেগুলার একটা টাইম নেন বিসিএস এর জন্য, মিনিমাম আপনি 2 ঘন্টা একটা টাইম নেন, তারপরে আস্তে আস্তে বাড়ান 3 থেকে 4 ঘন্টা। পড়াশোনার পাশাপাশি আপনি ডিউটি করে ওই টাইমটা আপনি কারোর সাথে গ্রুপে পড়তে পারেন। ধরেন আপনি আমাদের ক্লাস করলেন, হ্যাঁ, আজকে রাত 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস করলেন, পরের দিন ওই ক্লাসের পড়াটা আপনি একটা নির্দিষ্ট টাইমে ডিসকাস করলেন, ওই ক্লাসের পড়াটা আপনি পড়ে নিলেন, তাহলে এভাবে আপনি পড়তে পারেন। আচ্ছা, এই 15+ মেডিকেল ক্লাসের জন্য কি আলাদা পে করতে হবে? না, এটা আমরা আপনাদেরকে এই ব্যাচের সাথে দিব, বুঝছেন? এটা আপনাদেরকে আমরা এই ব্যাচের সাথে দিব, শুধুমাত্র অনির্বাণ ব্যাচের জন্য। এই মেডিকেল ক্লাসগুলা, এই সেশনগুলা আমরা কিন্তু পরবর্তীতে আমাদের মানে কোর্স পরিবর্তিত হতে পারে, কিন্তু আমরা এই অনির্বাণ ব্যাচের জন্য 15 থেকে 16টা মেডিকেল ক্লাস আমরা আপনাদেরকে ফ্রি দিব, ফ্রি। ঠিক আছে, মানে এই ব্যাচের সাথে আপনারা পাবেন। হ্যাঁ, আপনারা মোটামুটি জেনারেল অংশ তো পুরোটাই কভার করবে এবং মেডিকেল সায়েন্সটা আমরা পুরোটা কভার করব এই 15টা ক্লাসের মাধ্যমে। শুধু মেডিকেল সাবজেক্টের জন্য কি এডমিট হওয়া যাবে? শুধু মেডিকেল সাবজেক্টের জন্য এডমিট হতে পারবেন, কিন্তু এখন আসলে পারবেন না। এখন আমাদের কোনো সুযোগ থাকছে না। এখন আমরা শুরু করব জেনারেল দিয়ে, কারণ স্পেশাল বিসিএসটা কবে হবে এটা এখনো পুরোপুরি ঠিক না। সামনের বছর হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটা তো আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সামনে আবার ইলেকশনও আছে, সো অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, যে কারণে আসলে ওইটা হওয়ার, এই জন্য টার্গেট করবেন, রাখবেন 46। আপনি যদি একটা জেনারেল বিসিএস এর প্রিপারেশন আপনার নেওয়া থাকে, তাহলে স্পেশাল বিসিএস আপনার কাছে কিছুই হবে। আচ্ছা, ক্লাস রেকর্ডিং থাকবে? হ্যাঁ, থাকবে। আসসালামু আলাইকুম ভাইয়া, হাসিফ আহমেদ বলেছেন, মেডিকেল সায়েন্স থেকে কোন সাবজেক্টের পার্ট থেকে সহজ বা কঠিন প্রশ্ন হয়? এখানে ডেভিডসন পড়লে কি ঠিক কতটুকু কভার হবে, অথবা কোন সাবজেক্টে কতটুকু গুরুত্ব, কি কি বই প্রয়োজন? আমরা মেডিকেল সায়েন্সের জন্য আমরা পিডিএফ দিব, ওইখান থেকে পড়বেন, আর আমরা বলে দিব বই কোনগুলা কি পড়বেন। আমরা বইগুলো আমরা যখন ক্লাস নিব তখন আমরা বলে দিব। এছাড়া আপনারা জেনারেল প্যাথোলজির জন্য রবিন্স পড়তে পারেন, আর মেডিকেল সায়েন্সের ডেভিডসন অংশটা মেডিসিনের জন্য পড়তে পারেন। অ্যানাটমিটা আমরা পিডিএফ দিয়ে দেবো, কারণ অ্যানাটমিতে অনেক কিছু থাকে, তো আমরা শর্টকাট করে দেওয়ার জন্য পিডিএফ দিয়ে দেবো। 39 বিসিএস মেডিকেল সায়েন্সের কোশ্চেনটা শেয়ার করবেন ভাই। আচ্ছা, করবো ভাই। আমি অলরেডি ডিএ কোর্সে আছি, ফার্স্ট ইয়ার। এখন কি আমার বিসিএস দেওয়া ঠিক হবে? অবশ্যই দিতে পারেন, তবে আপনার পরীক্ষা কবে সেটা, বিসিএস ডিএ ফাইনাল এক্সাম কবে সেটা জেনে তারপরে দেন। তবে অবশ্যই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আসলে যে কোনো সুযোগ আসলে সেটা নেওয়ার চেষ্টা করবে। অনেকে অনেক কথা বলবে, আরে স্পেশাল বিসিএস হবে কি না হবে তার কোনো ঠিক নাই, তুমি এখন এত আগে পড়া শুরু করে কি করবা। দেখবেন যে সে অর্ধেক পড়ে ফেলছে। ভাই, বিসিএস দেওয়ার যদি ইচ্ছা থাকে, আপনি এটা প্রিপারেশন নিয়ে রাখেন না, হবে নাকি হবে না এটা পরের কথা, আপনি এটা প্রিপারেশন নিয়ে রাখেন। আপনি যদি এটা প্রিপারেশন নিয়ে রাখেন, ওই প্রিপারেশনটা এবং পড়াটা গুছিয়ে রাখতে হবে, তাহলে আপনি হঠাৎ করে যদি একটা সার্কুলার দেয় স্পেশাল বিসিএস এ বা 46 বিসিএস এও ডাক্তার বেশি সংখ্যায়ও নিতে পারে, তাহলে আপনি ওই প্রিপারেশনটা অবশ্যই কাজে লাগবে, তাই না? এবার আপনারা যদি হাফ হার্টেড থাকেন, আচ্ছা বিসিএস আমি দিব নাকি দিব না, দূর দিলে দিলে আমরা, না দিলে নাই, তাহলে এইভাবে হয়ে কিন্তু আসলে হবে না আলটিমেটলি, কারণ এখন কম্পিটিশন অনেক বেশি। আচ্ছা, বিসিএস এ বসার এলিজিবিলিটি কি? আপনার প্রফের রিটেন শেষ হতে হবে কিনা? হ্যাঁ, বিসিএস এ বসার জন্য আপনার প্রফের রিটেন শেষ হতে হবে, অ্যাপিয়ার দিয়ে আপনি করতে পারেন। স্পেশাল বিসিএস এর জন্য মেডিকেল সায়েন্স কোন বুকটা পড়বো? আমাদের যে বইটা আছে ওটা পড়তে পারেন। মেডিকেল সায়েন্স স্পেশাল বিসিএস এ আমাদের আলাদা বই আছে, আমরা সেটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এই তো। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি তাহলে নইলে বিদায় নিতে পারি। আর কারো কোনো প্রশ্ন থাকলে, আমি কিন্তু এখন কোশ্চেনে অ্যান্সার দিচ্ছি। ফাতেমা আক্তার বলেছেন, ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ভাইয়া, বিএসএম এমও পোস্টের ব্যাচে মেডিকেল সায়েন্সে পড়াচ্ছেন, সেটা পড়লে বিসিএস এর মেডিকেল সায়েন্সকে কভার হবে? ম্যাক্সিমাম কভার হয়ে যাবে, ম্যাক্সিমাম কভার হয়ে যাবে। কারণ বিসিএস এ সাধারণত সুপারফিশিয়াল প্রশ্ন বেশি আসে। রিফা নানজিবা, থ্যাংক ইউ ভাইয়া, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ক্লাসে যুক্ত ছিলেন, প্রায় 12টা বেজে গেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এই সেশনটা কেমন লাগলো আপনারা জানাবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এখনো করতে পারেন। রিটেন শুরুর আগে এডমিট কার্ড শো করে দেওয়া যাবে?
এটা আসলে অ্যাপিয়ার্ড হিসেবে দেয়া যায়। আপনি আচ্ছা, আমরা আরেকটু ডিটেইলস জেনে আপনাকে জানাবো। ইউজুয়ালি আমাদের জানা মতে আপনার রিটেন শেষ হতে হবে। হ্যাঁ, রিটেন শেষ হতে হবে। সাদমান সাকিব আকাশ, মেডিকেল সায়েন্স পোর্শনের জন্য সাবজেক্ট ওয়াইজ মার্ক ডিস্ট্রিবিউশন আছে? না, এখানে কোনো সাবজেক্ট ওয়াইজ মার্ক ডিস্ট্রিবিউশন নাই। ভাই আপনার সাথে 45 বিসিএস করেছিলাম, বই নিয়েছিলাম, এখন কি আবার নিউ করে নিব কি না? দরকার নাই, আমরা কোনো যদি বইয়ে কোনো চেঞ্জ আসে আমরা পিডিএফ দিয়ে দিই। তৌফিক আহমেদ রিয়াদ, থ্যাঙ্কস ভাইয়া। হাসিফ আহমেদ, থ্যাঙ্কস আপনাকে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ফাতিহা সামিয়া, মেডিকেল সায়েন্সের বুকটা কিভাবে পাবো? আমরা আমাদের পেজে ইনবক্স করে পেতে পারেন, আর আমরা এটার জন্য একটা ঘোষণা দিয়ে দিব, তাহলে আপনারা এটা অনলাইনে অর্ডার করে পেতে পারেন, আর আমাদের অফিস থেকে নিতে পারেন। আমাদের অনলাইন অফিসের অ্যাড্রেসটা আমাদের পেজে দেয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিন রোডে, হ্যাঁ, সিমির অফিসের পাশেই। সাইফুল আজম আরমান বলছেন ভালো লেগেছে ভাইয়া, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ইসমাত দোহা, ঠিক আছে। সরওয়ার হোসেন অভি, থ্যাংক ইউ। এই সার্কুলারটা মেবি অথেন্টিক না ওয়েবসাইটে, কিন্তু এরকম নোটিশ নাই। সার্কুলারটা অথেন্টিক, এটা এখন কবে হবে পরীক্ষা এটা শতভাগ নিশ্চিত নিশ্চিত না এখনো। রেজওয়ানা রফিক শ্রাবণী, সপ্তাহে কয়টা ক্লাস? সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস। অফলাইনে আপনাদের বিসিএস ক্লাস হবে? এখনো আমরা আসলে অফলাইনে শুরু করিনি, তবে আমরা শুরু করার আমাদের একটা প্ল্যান আছে, আমরা জানাবো আপনাদেরকে। তবে অফলাইনে কিন্তু কোর্স ফিটা বেশি থাকে। অনলাইনে যেরকম আমরা অনেক কমে আপনাদের মাত্র 30 আগস্টের মধ্যে ভর্তি হলে মাত্র 3,500 টাকা আপনি ভর্তি হতে পারছেন। অফলাইনে হয়তো সেক্ষেত্রে কোর্স ফিটা একটু বেশি হবে, কারণ যেহেতু অফলাইনে খরচটাও আমাদের বেশি। 45 এর শীট নেওয়া ছিল, আবার কি নতুন করে নিতে হবে? আমার আপাতত দরকার নাই, আমরা কিছু চেঞ্জ করেছি, চেঞ্জের পিডিএফ গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। ভাইয়া আপনাদের সার্ভিস আমাদের ভালো লেগেছে আগে। আচ্ছা, উনি মনে হয় আগে ছিলেন, অনেক ধন্যবাদ। এই বিসিএস এও ইনশাল্লাহ খুব ভালো সার্ভিস আমরা দিব, এবং আপনাদের যে কোনো সমস্যা আমরা সলভ করার চেষ্টা করব। ক্লাস কখন থেকে স্টার্ট হবে? ক্লাস হচ্ছে 8 সেপ্টেম্বর। আমাদের ক্লাসগুলো শুরু হয় সাধারণত 7 থেকে 10 PM এর মধ্যে, এবং আমরা রেগুলার এক্সাম নিই। হ্যাঁ, 7 থেকে 10 PM, সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে ক্লাস শুরু হয়। ক্লাসগুলোর ভিডিও পরে দেখতে পারবো? হ্যাঁ, পারবেন। প্রত্যেকটা ক্লাস ন্যূনতম 21 দিন রেকর্ড রাখার নিয়ম, তবে আমরা চেষ্টা করবো একদম প্রিলিমিনারি আগ পর্যন্ত রেকর্ডে রাখতে, 46 পর্যন্ত। হ্যাঁ, পূজা ঘোষ, ধন্যবাদ ভাই আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা শেষ করতে পারি। প্লিজ কোনো প্রশ্ন থাকলে একটু জানাবেন। আর আর কোনো সেশন চান কিনা আপনারা জানাবেন, যে বিসিএস এর গাইডলাইনের উপর আর কোনো সেশন চান কিনা আপনারা জানাবেন। আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি আপনাদেরকে। আর অনির্বাণ ব্যাচ নিয়ে আপনারা যারা আগ্রহী, তারা কিন্তু আমাদের সাথে আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আমাদের এই পেজে একটু খুঁজলেই পাবেন, আমাদের এই পেজে 1-2টা পোস্টের মধ্যেই আপনারা পাবেন। 14 ঘন্টা আগে আমি এখানে একটা পোস্ট দেওয়া হয়েছিল, তো এইটাতে কমেন্ট করলে আপনারা যুক্ত হতে পারবেন। ভাইয়া সাপোজ যদি 47টা স্পেশাল হয় আর যদি প্রপার টাইম থাকে, তাহলে কি আপনারা 47 স্পেশালের জন্য নিউ ব্যাচ প্রোভাইড করবেন? চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো। যদি সময়ের উপর ডিপেন্ড করে তাহলে সেক্ষেত্রে হয়তো স্পেশাল হলে আমরা নতুন ব্যাচ হয়তো আমরা চালু করবো। হ্যাঁ, এটা আমাদের একটা লং ব্যাচ, এই ব্যাচটা হচ্ছে আমরা পুরোপুরি প্রিপেয়ার করার চেষ্টা করবো। ফাইনাল সাইফার, সত্যি কি স্পেশাল বিসিএস হবে? আমরা আশা করছি হবে। সপ্তাহে কয়টা ক্লাস হবে? ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে? ফাইজুন হিমা, সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস। আমি লিখে দিই। হ্যাঁ, সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস, 2 to 3 ক্লাসেস পার উইক। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমার সাথে প্রায় 500-এর উপরে ভিউয়ার যুক্ত হয়েছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর এখনো 200-র উপরে ভিউয়ার্স আমার সাথে যুক্ত আছেন, তারা চাইলে প্রশ্ন করতে পারেন। বিসিএস এর পাশাপাশি কি পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব।
আমরা এইভাবেই সাজাবো। ধরেন আপনি জানুয়ারিতে পার্ট 1 দিতে চান, তাহলে বিসিএস এর পাশাপাশি পোস্ট গ্রাজুয়েশনের পাশাপাশি আমাদের ব্যাচে যুক্ত হন। এখন রেগুলার 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করেন। আর পার্ট 1 দেওয়ার পরে আপনি খুব ভালোভাবে বাকি 3 মাস পড়াশোনা করতে হবে। পড়াটা গুছিয়ে পড়েন, গুছিয়ে পড়েন, বারবার বলছি। অফলাইন ক্লাস কোথায় হবে ভাইয়া? অফলাইন ক্লাস আমাদের অফিস আছে গ্রিন রোডে। আমাদের অফিসের ঠিকানা আমাদের পেজে দেওয়া আছে, বা পেজে ইনবক্স করলে আপনি জানতে পারবেন। সাব্বির হোসেন ফুয়াদ, রেগুলার বিসিএস এবং স্পেশাল বিসিএস এর সিলেবাসের ডিফারেন্সটা জানাবেন ভাইয়া। অলরেডি আমি জানিয়েছি, এই যে দেখেন, স্ক্রিনশট নিয়ে নেন। এই যে এটা হচ্ছে, আমি পিডিএফটা আপনাদেরকে প্রোভাইড করবো। এটা হচ্ছে নর্মাল বিসিএস, মানে জেনারেল বিসিএস। আমরা এই বিসিএস এর পরীক্ষা দিয়ে এসেছি, এই মার্কসে আমরা পরীক্ষা দিয়ে এসেছি। হ্যাঁ, 200 নাম্বার টোটাল জেনারেল থেকে। হ্যাঁ, আর এখানে মেডিকেল সায়েন্স থেকে 100 আর জেনারেল থেকে 100। এটা হচ্ছে স্পেশাল বিসিএস। এখানে জেনারেল থেকে 100 আর মেডিকেল সায়েন্স থেকে 100। ভাইয়া বুক লিস্ট নিয়ে কিছু কি কি বই লাগবে? আচ্ছা, আমি বুক লিস্টটা আমরা পরে আলাদাভাবে দিয়ে দিব। আপাতত আমাদের যে হ্যান্ড নোট আছে সেটা নিতে পারেন। এছাড়া আপনি চাইলে যে কোনো ডাইজেস্ট আপনি নিতে পারেন। সবসময় আমাদের হ্যান্ড নোট পড়তে হবে এরকম কোনো কথা নাই। যে কোনো ডাইজেস্ট, বাজারে প্রফেসরস আছে, প্রিসেপ্টরস আছে, অ্যাসিউরেন্স আছে, আপনার পছন্দ মতো একটা নিয়ে নিতে পারেন। ক্লাস ডিউরেশন আমাদের 1.5 থেকে 2 ঘন্টা হবে। 1.5 থেকে 2 ঘন্টা, বা মেন্টর চাইলে আরো বেশিও নিতে পারেন। 1.5 থেকে 2 ঘন্টা। এক্সাম কয়টা হবে উইকে? 2 থেকে 3টা। প্রত্যেকটা ক্লাসের পরে এক্সাম হবে। প্রত্যেকটা ক্লাসের পরে আমরা অ্যারাউন্ড 30 মার্কসের এরকম এক্সাম হবে। মেডিকেল পার্টসের আলাদা কোনো বুক আছে? হ্যাঁ আছে। আমরা মেডিকেল সায়েন্সের আলাদা বুক। ফাইয়াজ সাইফান, অনির্বাণ কি রেগুলার বিসিএস কে টার্গেট করে? হ্যাঁ, অনির্বাণ কিন্তু মেইনলি 46 প্লাস স্পেশাল, 46 প্লাস স্পেশাল। ঠিক আছে, কারণ আমরা জেনারেলটাও পড়াবো, আর পরবর্তীতে মেডিকেল সায়েন্সের আমরা কোনোটা ক্লাস দিচ্ছি। 46 এর প্রিলিমিনারি কবে হতে পারে ভাইয়া? এটা পিএসসি এখনো নিজেও জানে না, তবে আমাদের ধারণা মতে আগামী বছর এপ্রিল বা মার্চের দিকে হতে পারে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি আবারও বলছি, আমাদের অনির্বাণ ব্যাচটা একটা এক্সক্লুসিভ ব্যাচ। 50টার বেশি ক্লাস পাবেন, প্রায় 15 প্লাস মেডিকেল সায়েন্সের ক্লাস পাবেন, 50টার বেশি এক্সাম পাবেন, এক্সক্লুসিভ এবং কমপ্লিট পিডিএফ পাবেন। স্পেশাল সাজেশন এটা আমরা পরীক্ষার আগে দিব। 2টা কমপ্লিট মক টেস্ট আমরা নিব। একটা অফলাইন মক টেস্ট আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদের অফলাইন মক টেস্টে মানে আমাদের অফিসে আমরা অফলাইন মক টেস্ট নেওয়ার চেষ্টা করব। ভাইয়া এই কোর্সে কি অল প্রিপারেশন হয়ে যাবে? ইনশাআল্লাহ। জেনারেল তো পুরোটাই হচ্ছে, আমরা মেডিকেল সায়েন্সও আপনাদেরকে পুরোপুরি, মানে এই বিসিএস এর জন্য যতটুকু লাগবে সেটা আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। আপনাদের হ্যান্ড নোট কিভাবে পাবো ভাইয়া? আমাদের পেজে ইনবক্স করেন, পাবেন। আর কালকে আমরা হ্যান্ড নোটের জন্য একটা পোস্ট দিব, আমাদের গ্রুপে দিব, আমাদের পেজে দিব, একটু খেয়াল রাখেন, পাবেন। আমাদের কমপ্লিট গাইডলাইন এবং প্রপার টেকনিক পাবেন, 24 ঘন্টা মেসেঞ্জার সাপোর্ট পাবেন। 8 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এই ব্যাচের ক্লাস। 30 অগাস্ট পর্যন্ত আপনার ডিসকাউন্ট পাচ্ছেন। 30 অগাস্টের মধ্যে ভর্তি হলে, এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে 3570 টাকা, 3500 টাকা। ফাউন্টেন পেন বলেছেন, এখন কি অনলি জেনারেল পার্ট পড়াবেন নাকি মেডিকেল পার্টও পড়াবেন? এখন অনলি জেনারেল পড়াবো। এখন শুধুমাত্র আমরা জেনারেল পার্টটা পড়াবো, এখন মেডিকেল সায়েন্স পড়ানো হবে না। ভাইয়া প্রপার বুক লিস্টটা পেজে দিন। আচ্ছা ঠিক আছে, প্রপার বুক লিস্ট মানে আপনি যদি এক্সটেন্ডেড ভাবে পড়তে চান, সেটা একটা বুক লিস্ট আমরা দিয়ে দিব। আপনাদের 45 পিসের হ্যান্ডনোট আছে, আমার জেনারেলের জন্য কি আবার নিতে হবে হ্যান্ডনোট ভাইয়া? আমরা কিছুটা এডিট করেছি, সাম্প্রতিক কিছু তথ্য যোগ করেছি এবং কিছুটা এডিট করেছি। আপাতত আপনার নেয়ার দরকার নেই। যাদের কাছে 45 এর হেডনোটটা আছে, আপাতত না নিলেও চলবে। আমরা ওই অংশটা আপনি আমাদেরকে ইনবক্স করলে আমরা ওইটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব, যেহেতু আপনি আগে নিয়েছেন। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
মেডিকেল পার্টের পড়া কবে শুরু করবেন ভাইয়া? মেডিকেল পার্টের পড়া আপু স্পেশাল বিসিএস এর সার্কুলার দিলে তারপরে। হ্যান্ড নোট পিডিএফ ছাড়া কি সরাসরি পাওয়া যাবে? কুরিয়ারে? হ্যাঁ, কুরিয়ারে পাবেন। আমাদের সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন, কুরিয়ারে নিতে পারবেন। উইকে কয়টা এক্সাম হবে? 2 থেকে 3টা। আচ্ছা, এছাড়াও আমাদের কিন্তু এখনো রেসিডেন্সি ব্যাচ চলছে, সুপ্রিম ডেভিডসন 10 ব্যাচ চলছে, আরো অনেকগুলো ব্যাচ আমাদের চলছে। হ্যাঁ, আপনারা চাইলে সেই ব্যাচগুলোতেও কিন্তু এডমিটেড হতে পারেন। আমাদের এখনো অনেকগুলা ব্যাচ আছে। আমি আপনাদের এই ব্যাচগুলো আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। আমাদের যেমন ফোকাস 23 যে ব্যাচটা আছে, সেই ব্যাচটাতে আপনারা রেসিডেন্সির জন্য আসন্ন, রেসিডেন্সির জন্য ফোকাস 23 ব্যাচ, রেসিডেন্সির জন্য ফোকাস 23 ব্যাচ। এটা তো আপনারা চাইলে এডমিট হতে পারেন যারা সামনে রেসিডেন্সি। এটা 300 টপিক এক্সাম ব্যাচ এবং এক্সটেন্সিভ সলভ ক্লাস, এটা 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এছাড়া আমাদের আরো বেশ কিছু ব্যাচ আছে। আমাদের মেডিকেল সায়েন্সের জন্য মানে পোস্ট গ্রাজুয়েশনের জন্য অসংখ্য অসংখ্য ব্যাচ রয়েছে। আপনাদের ব্যাচগুলা কি একটু বলবেন? আচ্ছা, আমাদের ব্যাচগুলা আমি আসলে সংক্ষেপে আপনাদেরকে বলছি। আমাদের রেসিডেন্সি প্রোগ্রাম রয়েছে, রেসিডেন্সির অলরেডি অনেকগুলো ব্যাচ রানিং। আর সর্বশেষ হচ্ছে ফোকাস 23, মাত্র 1,500 টাকা। ফোকাস 23 এক্সাম ব্যাচ মাত্র 1,500 টাকা। ফোকাস 23 এক্সাম ব্যাচ। হ্যাঁ, আচ্ছা। এছাড়া আমাদের এমআরসিবি পার্ট 1 এর ব্যাচ আছে। এমআরসি পার্ট 1, এমআরসিএস পার্ট এ, আপনি যে কোনো ব্যাচে আগ্রহী হলে যুক্ত হতে পারেন। এফসিবিএস পার্ট 1, ডেভিডসন 10, এসডি 10, সুপ্রিম ডেভিডসন 10, 90টা ক্লাসের একটা ব্যাচ, ডেভিডসনকে একদম ভাজা ভাজা করার একটা ব্যাচ, সুপ্রিম ডেভিডসন 10। এটাতে আপনারা চাইলে এডমিট হতে পারেন মাত্র 4,000 টাকা। 90টা ক্লাসের ব্যাচ, প্রায় 8 মাসের উপরে সময় লাগবে এই ব্যাচটা শেষ করতে। সুপ্রিম ডেভিডসন 10 আছে। বেইলিয়ান লাভ 10, রোডলিন আমনি স্মিডি ব্যাচ আছে। যারা অ্যানাটমিতে দুর্বল তাদের জন্য আছে নিটার ব্যাচ। এছাড়া আমাদের আরো ব্যাচ আছে, যেমন আপনারা চাইলে আমাদের জেনারেল প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে পারেন। আমরা নতুন ব্যাচ আবার চালু করব জেনারেল প্র্যাকটিস, খুবই জনপ্রিয় ব্যাচ। যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। লামিয়া মুনা বলেছেন, ভাইয়া এফসিপিএস বা বিসিএস এর জন্য কম্বাইন্ড এক্সাম ব্যাচ আছে? এক্সাম ব্যাচ না, তবে এফসিপিএস এবং বিসিএস এর জন্য কম্বাইন্ড ব্যাচ আমাদের আছে। এফসিপিএস রেসিডেন্সির জন্য কম্বাইন্ড ব্যাচ আছে আমাদের, বিসিএস এর সাথে রেসিডেন্সির জন্য কম্বাইন্ড ব্যাচ আছে আমাদের, ট্রেবল ব্যাচগুলো আছে। তো এইসব ব্যাচে আপনারা চাইলে এডমিট হতে পারেন। আমাদের পেজে ইনবক্স করলে আমরা বিস্তারিত জানিয়ে দিব। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি শেষ করতে পারি। ফাতেমা শিরিন বলেছেন, ভাইয়া আমি এখন পিজি এর জন্য প্রিপারেশন নিচ্ছি, জানুয়ারি এর পর যদি পড়া স্টার্ট করি তাহলে কি কভার করতে পারবো? ভাইয়া জানুয়ারির পরে পড়া স্টার্ট করে একটু রিস্কি হয়ে যাবে। আমি বলবো আপনার নিজের উপর কনফিডেন্স থাকলে অবশ্যই শুরু করতে পারেন। তবে আপনার যদি মনে হয় যে না আমার বিসিএসটা জরুরি এবং আমি পোস্ট গ্রাজুয়েশনের পাশাপাশি বিসিএসটা পড়ি, তাহলে আমার মনে হয় সেটাও বুদ্ধিমানের কাজ। আপনি হয়তো এসসিএস পাওয়ার 1 পরীক্ষার 1 মাস আগে বিসিএসটা পুরোপুরি বন্ধ রাখলেন, 1 মাস বা 2 মাস আগে পুরোপুরি বন্ধ রাখলেন। এর পাশাপাশি আপনি সপ্তাহে 1টা বা 2টা ক্লাস করতে পারেন। তো আমার মনে হয় আজকে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি ডক্টর ফারহান অনিক, 36 ডিজিজের একজন ক্যাডার এবং এমডি ফেজ বি রেসিডেন্ট কার্ডিওলজি হিসেবে কর্মরত রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। আর আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এক্সক্লুসিভ এডুকেশন এইডের পক্ষ থেকে। ইহিতা সরকার, ভাইয়া আমি নিউ, এখন স্টার্ট করলে কি সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। তবে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং যত বেশি সময় দিবেন তত বেশি ভালো আউটপুটের আশা করতে পারবেন। তো আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাদের আমাদের যে পোস্ট দেওয়া আছে সেখানে করতে পারেন, আর আমাদের পেজে ইনবক্স করতে পারেন আমাদের যে কোনো ব্যাচ নিয়ে জানার জন্য। আর সেই সাথে আমাদেরকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। তবে আমরা বলবো পেজে ইনবক্স করাটাই বুদ্ধিমানের কাজ, কারণ আমরা আসলে
অনেকেই আমাকে ইনবক্স করেছেন, কিন্তু আমি সময়ের অভাবে সব দেখতে পারছি না। সো ডিটেলস আমাদের পেজ থেকে জানতে পারবেন। এক্সক্লুসিভ এডুকেশন সবসময় আপনাদেরকে চেষ্টা করে সঠিক সময় সঠিক গাইডলাইনটা দেওয়ার জন্য। আর ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আপনারাও চেষ্টা করবেন আমাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়া যায়। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেশনটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকে বিদায় নিচ্ছি আমি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।